এবার আমার কপি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। দেখো ফুল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমার কপিটা? হ্যাঁ। ঠিক আছে। ওকে, চলো স্টার্ট করি। দেখো আগের দিন আজকে যেটা পড়বো অলমোস্ট লাস্ট যেটা আজকে পড়বো সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, আর হুইটস্টোন ব্রিজের একটা আমরা এক্সাম্পল একটা অ্যাপ্লিকেশন করবো যেটা হচ্ছে মিটার ব্রিজ। এই দুটো ব্রিজ আজকে করবো, একটা হুইটস্টোন ব্রিজ, একটা হচ্ছে মিটার ব্রিজ। আগের দিন তোমরা কম্বিনেশন অফ সেল যেটা করেছিলাম, যেটা আমার কপিতে খোলায় মনে আছে, না আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে তোমাদের যেটা হুইটস্টোন ব্রিজের একটা জাস্ট কনসেপ্ট পেয়েছিলে যে হুইটস্টোন ব্রিজটা দেখতে কেমন হয়, মানে সার্কিটটা কেমন হয়। দেখো অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজটা কি, অ্যাকচুয়ালি হুইটস্টোন ব্রিজ হচ্ছে তোমার পাঁচটা, বলতে গেলে সিম্পল ল্যাঙ্গুয়েজ যদি বলো, পাঁচটা রেজিস্ট্যান্সের একটা কম্বিনেশন নেটওয়ার্ক বলতে গেলে। পাঁচটা রেজিস্ট্যান্স নিয়ে, পাঁচটা কোনো সময় ছটা নিয়েও হয়, কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঁচটা রেজিস্ট্যান্সের একটা কম্বিনেশন। আর এই পাঁচটা রেজিস্ট্যান্সের যে কম্বিনেশন হয়, যদি পাঁচটা রেজিস্ট্যান্সের কম্বিনেশন হয় তাহলে R5, ঠিক আছে, R5 যে রেজিস্ট্যান্স হয় সেই রেজিস্ট্যান্স দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। যেটা আগের দিন তোমরা দেখেছিলে যে আগের দিন একটা ক্যাপাসিটার কিংবা একটা রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট ফ্লো করছিল না, যেটা R5 যেটা কারেন্টটা ফ্লো করছে না। কেন কারেন্ট ফ্লো করছে না, কি ব্যাপার, সবগুলো আজকে জানবো। ওকে, তাহলে বেসিক্যালি হুইটস্টোন ব্রিজটা কেন অ্যাপ্লিকেবল হয়েছে? হুইটস্টোন ব্রিজটা হচ্ছে রেজিস্ট্যান্সের কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের একটা পার্ট, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের একটা পার্ট হচ্ছে হুইটস্টোন ব্রিজ। চলো হেডিং করো হুইটস্টোন ব্রিজ, হেডিং করো হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ কেউ এটাকে বলো না হুইট মানে গম, স্টোন মানে পাথর, আর ব্রিজ মানে ব্রিজ, এটা হিসাবে ব্রেক করে বলো না। হুইটস্টোন একজন সায়েন্টিস্টের নাম, সেই সায়েন্টিস্টের নেমিং থেকে এটা এটা হয়েছে। হুইটস্টোন একজন সায়েন্টিস্ট ছিলেন। তো এই হুইটস্টোন ব্রিজটা কি হয় অ্যাকচুয়ালি, বেসিক্যালি দেখতে কেমন হয় আগে দেখে নিই। হুইটস্টোন ব্রিজটা বেসিক্যালি পাঁচটা রেজিস্ট্যান্সের কম্বিনেশন। একটা রেজিস্ট্যান্স ওপরের দিকে থাকবে, একটা রেজিস্ট্যান্স এইরকম ভাবে, একটা স্টার শেপে এইরকম ভাবে চারটে রেজিস্ট্যান্স, আর একটা রেজিস্ট্যান্স থাকবে এইরকম ভাবে, এইরকম এইরকম ভাবে পাঁচটা রেজিস্ট্যান্স থাকবে। এটা হচ্ছে R1। দেখো বেসিক্যালি R1 R2 কোথায় লিখছি সেটা একটু ভালো করে দেখবে। এটা R1 হবে আর এটা R2 হবে, ঠিক আছে, যেখানে খুশি সে যেটা বসিয়ে দেবে না। R1 R2 নিচে হবে, R3 এই ওপরে হবে, R4 এখানে হবে, আর R5টা এই মিডিলে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা হুইটস্টোন ব্রিজের একটা সার্কিট। এটা এটা বেসিক্যালি তোমরা যদি ভালো করে ফলো করো দেখবে এটা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আছে, এখানে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আর কিছুই না। এটা হচ্ছে কম্বিনেশন রেজিস্ট্যান্সের একটা স্পেশাল কেস, হুইটস্টোন বলতে পারো কম্বিনেশন রেজিস্ট্যান্সের একটা স্পেশাল কেস। এটা যদি আমি টার্মিনালটাকে এ টার্মিনাল বলি, এই টার্মিনালটাকে যদি আমি বি টার্মিনাল বলি, তাহলে আমাদের দেখো এটা পুরো একটা হুইটস্টোন ব্রিজটা কমপ্লিট হচ্ছে। আমাদের হুইটস্টোন ব্রিজে কি পড়তে হবে? হুইটস্টোন ব্রিজের একটা স্পেশাল কেস, হুইটস্টোন ব্রিজের মধ্যেও একটা স্পেশাল কেস আছে, স্পেশাল কেস, যে কেসটার নাম হচ্ছে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ, ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। আনব্যালেন্স হুইটস্টোন ব্রিজটা আমাদের সিলেবাসে নেই, ব্যালেন্স হুইটস্টোন ব্রিজটা আমাদের সিলেবাসে আছে। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ হলে কি হবে, যদি বলে এই যে পুরো সার্কিটটা একসাথে বলা হয় হুইটস্টোন ব্রিজ সার্কিট। এই হুইটস্টোন ব্রিজ সার্কিটটা যদি ব্যালেন্সড হয়, হুইটস্টোন ব্রিজ সার্কিটটা যদি ব্যালেন্সড হয়, তাহলে এই আর ফাইভ দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। R5 যে রেজিস্ট্যান্সটা দেখছো না, R5 রেজিস্ট্যান্স দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এখানে লেখো ব্যালেন্স হুইটস্টোন ব্রিজে কি হয়, ব্যালেন্স হুইটস্টোন ব্রিজে হয় কি, নো কারেন্ট ফ্লো, নো কারেন্ট ফ্লো, নো কারেন্ট ফ্লো ইন R5 resistance, R5 resistance, R5 resistance, no current flow in R5 resistance. ওকে, বুঝতে পারলে?
আমাদের কি পড়তে হবে? হুইটস্টোন ব্রিজে আমাদের পড়তে হবে হচ্ছে ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজের মধ্যে কি হবে? ব্যালেন্স হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্স হলে কি হবে? ব্যালেন্স হলে R5 দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, বাকিগুলো দিয়ে কারেন্ট ফ্লো করবে। বাকি R1 R2 R3 R4 দিয়ে কারেন্ট ফ্লো করবে, বাট R5 দিয়ে কারেন্ট ফ্লো করবে না। একটা স্পেশাল একটা কেস। কেন কারেন্ট ফ্লো করবে না? কেন কারেন্ট ফ্লো করবে না দেখো আগে। আচ্ছা আমি যদি বলি এ টার্মিনাল দিয়ে আই কারেন্ট যদি ফ্লো হয়, এ টার্মিনাল দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, এটা দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, তাহলে ধরে নাও এটা একটা ইমাজিনারি সেল আছে, এটা একটা এ আর বি টার্মিনাল ইমাজিনারি সেল কানেক্ট করা আছে। তার মানে এ দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, তাহলে এখানে এসে একটা জাংশন পেলো, জাংশন থেকে কারেন্ট ব্রেক হয় আমরা জানি। লেটস সে এই দিকে গেল I1 কারেন্ট, আর এই দিকে গেল কি কারেন্ট? I2 কারেন্ট। এই দিকে গেল I2 কারেন্ট। ওকে, গিয়ে দেখো I1 কারেন্টটা যাচ্ছে, এখানে একটা জাংশন পাচ্ছে, তার মানে এখানে আবার দুটো ভাগে ভাগ হয়ে যাওয়ার কথা ছিল। I2 কারেন্টটা আবার এখানে যাচ্ছে, এখানে গিয়ে একটা জাংশন পাচ্ছে, তার মানে I2 কারেন্টটা একটা ব্রাঞ্চ এইদিকে যাওয়ার কথা ছিল, আর I2 কারেন্টের একটা ব্রাঞ্চ এইদিকে যাওয়ার কথা ছিল, তাই তো? এটাই তো মেন কথা। I1টা এখানে গিয়ে যেখানে জাংশন পাবে, জাংশন পেলেই তো আমাদের কারেন্ট ডিভাইড হয়ে যায়। তো জাংশন এখানে যেহেতু জাংশন আসলো, একটা I1 কারেন্টের জাংশন আসলো, I1 কারেন্টের একটা পার্ট এইদিকে যাওয়ার কথা ছিল, আর একটা পার্ট নিচের দিকে আসার কথা ছিল। I1 কে ব্রেক করে দুটো, I1টা দুটো পার্টে ব্রেক করতো, সেম অ্যাজ I2টাও এখানে দুটো পার্টে ব্রেক করতো। কিন্তু এইখানে দেখা যাচ্ছে R5 এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না, কিন্তু R5 এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না, অ্যান্ড I2 কারেন্টটা পুরোটাই এই R4 দিয়ে পাস করে যাচ্ছে, আর এখানে I1 কারেন্টটা পুরোটাই R3 কারেন্ট দিয়ে পাস করে যাচ্ছে, এবং এখানে গিয়ে দুজনে আবার I1 প্লাস I2 মিট করে আবার I কারেন্ট হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু মেন কথা হচ্ছে এই I1 কারেন্ট আর I2 কারেন্ট এখানে ব্রাঞ্চ করলো না কেন? এখানে I1 কারেন্ট আর এখানে I2 কারেন্টটা, এই টার্মিনালে I2 কারেন্ট আর এই টার্মিনালে I1 কারেন্টটা ব্রাঞ্চ করলো না কেন? ব্রাঞ্চ করলো না তার একটা কারণ আমি বলার আগে আমি আমাকে বলো তোমরা, কারেন্ট ফ্লো কখন হয়? কারেন্ট ফ্লো কখন হয়? একটা সার্কিটের মধ্যে কারেন্ট কখন ফ্লো করবে? যখন দেয়ার ইজ সাম পোটেনশিয়াল ডিফারেন্স, মানে কোনো সার্কিটে যদি পোটেনশিয়াল ড্রপ হয় তবে আমাদের কারেন্ট ফ্লো করবে। মানে সাপোজ ধরো যদি আমি বলি একটা টার্মিনাল আছে, এটা একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দাও, এই রেজিস্ট্যান্সের এই টার্মিনালে একটা পোটেনশিয়াল হবে, আর এই টার্মিনালে একটা পোটেনশিয়াল হবে, এ আর বি, দুটো টার্মিনালে দুটো পোটেনশিয়াল, তার মানে কারেন্ট ফ্লো করবে। যদি এরকম হয় এই টার্মিনালের পোটেনশিয়াল আর এই টার্মিনালের পোটেনশিয়াল যদি সেম হয়ে যায়, কোনো সময় কোনো কেস এরকম হয় যে এই টার্মিনালের পোটেনশিয়াল আর এই টার্মিনালের পোটেনশিয়াল, বি টার্মিনালের পোটেনশিয়াল যখন সেম হয়ে যাবে, যখন দুটো ইকুয়াল, লেটস সে এটা বললাম বিএ পোটেনশিয়াল, এটা বললাম বিবি পোটেনশিয়াল, when VA ইকুয়াল টু VB, যখন দুটো পয়েন্টে পোটেনশিয়াল সেম হয়ে যাবে, সেই সিচুয়েশনে there will be no current flow, no current flow, no current flow। যখন পোটেনশিয়াল ড্রপ হবে, ডিফারেন্স কিছু সামথিং ডিফারেন্স হবে, তখনই শুধুমাত্র কারেন্টটা ফ্লো করবে। যখন পোটেনশিয়ালের ডিফারেন্স হবে তখনই শুধুমাত্র কারেন্টটা ফ্লো করবে, বাট আদার্স কোনো কেসে কারেন্ট কখনো ফ্লো করবে না। আদার্স কেসে মানে যখন দুটো ইকুয়াল হয়ে যাবে, VA ইকুয়াল টু VB, তখন কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে এই R5 এ আমি বলতে পারি R5 এ কারেন্ট গেল না, তার একটা রিজন হতে পারে যে এই টার্মিনালটার নাম যদি আমি X দিই আর এই টার্মিনালটার নাম যদি আমি Y দিই, তাহলে X আর Y এর পোটেনশিয়াল সেম। এটাই নিশ্চয়ই X এর আর Y এর X, এই টার্মিনালের নাম X, এই টার্মিনালে Y দিলাম, মানে এই টার্মিনালে যে পোটেনশিয়াল আছে সেটাকে X বললাম, আর এই টার্মিনালে যে পোটেনশিয়াল আছে সেটা Y বললাম। তার মানে R5 দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে থাকে, দেয়ার মাস্ট বি X ইকুয়াল টু Y, এই সিচুয়েশনে হয়ে থাকবে, তাই না? আমাকে বলো, বুঝতে পারলে এটা? X আর Y এর পোটেনশিয়াল সেম হবে তবেই আমাদের R5 দিয়ে কোনো কারেন্ট যাবে না। বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, তোমরা ডায়াগ্রাম ড্র করে নিয়েছো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে লেখো, তাহলে আমি এখানে লিখতে পারি যে if X and Y potential is same, if X and Y potential is same, if X and Y potential, Y terminal, লেখো Y terminals potential is same,
then R5 is not getting any current. তাহলে এবার বুঝতে পারলে এক্স অ্যান্ড ওয়াই এর পোটেনশিয়াল যখন সেম হয়ে যাবে তখন R5টা আমাদের কোনো কারেন্ট ও রিসিভ করবে না, কোনো কারেন্টই পাবে না। এই জন্য আমি আগের চ্যাপ্টারে মানে আগের ক্লাসে আমি বলেছিলাম তোমাদের যে তোমার যেটা ওই উইজডন ব্রিজে একটা মিডিলের যে টার্মিনালটা থাকে মানে এই R5 যেটা থাকে এখানে R5 যেটা থাকবে সেখানে কখনো আমাদের কারেন্ট যাবে না। হ্যাঁ, এটা R5 মানে এখানে R5ই থাকবে, অন্য জায়গায় কোনো R5 থাকবে না। R5 এখানেই থাকবে, R1 এটাই থাকবে, R2 এটাই থাকবে, R3 এটাই থাকবে, R4 এখানেই থাকবে। সিচুয়েশন পজিশন গুলো দেখে নাও, এটা R1, এটাকে R2 সবসময় বলবো, এটা R3 বলবো, এটা R4, আর এটা মাঝেরটা R5ই বলবো আমরা সবসময়। তাহলে মাঝের যে টার্মিনালটা যেটা থাকবে সেখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই সিচুয়েশন যদি হয়, এই রকম সিচুয়েশন যদি হয় মানে ব্যালেন্স উইজডন ব্রিজ যদি হয়, তাহলে আমি বলতে পারবো ব্যালেন্স উইজডন ব্রিজ যদি হয় তাহলে আমি বলতেই পারবো R1/R2 that is equal to R3/R4. This by this divided equal to R3/R4. R1/R2 divided equal to R3/R4. এই সিচুয়েশন যদি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, আমরা তো সবসময় দেখে বলতে পারবো না যে কোনটা ব্যালেন্স উইজডন ব্রিজ কোনটা আনব্যালেন্স উইজডন ব্রিজ। তোমরা করবে কি, এরকম যদি কোনো তোমরা সার্কিট পাও তাহলে তোমরা কিভাবে বুঝবে যে R5 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না? কিভাবে বুঝবে যে আমরা হঠাৎ করে এরকম একটা সার্কিট দেওয়া আছে, এখানে R1 এর ভ্যালু কিছু আছে, R2 এর ভ্যালু কিছু আছে, কিন্তু সেক্ষেত্রে তোমরা কি করে বুঝতে পারবে যে এটা ব্যালেন্স উইজডন ব্রিজ কি আনব্যালেন্স উইজডন ব্রিজ? এটা তখন সেভাবেই বুঝবে যে R1/R2 করবে আর R3/R4 করবে ইকুয়াল টু, তাহলে এটার রেশিও আর এটার রেশিও সেম হবে। এটা দুটোর রেশিও যদি সেম হয় তবে আমাদের হবে সেটা ব্যালেন্স উইজডন ব্রিজ, আর যদি ব্যালেন্স উইজডন ব্রিজ হয় তাহলে R5 দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। ওকে, যদিও তোমাদের সিলেবাসে সবগুলোই উইজডন ব্রিজ, আর এক্সামে যেটা দেবে সেটা ব্যালেন্স করেই দেবে, তোমাদের আনব্যালেন্স দেবে না, যেহেতু তোমাদের সিলেবাসে নেই। বোঝা গেছে? তাহলে ব্যালেন্স উইজডন ব্রিজ হলে কি হবে, এই ফর্মুলা R1/R2 equal to R3/R4। চলো আমরা এই ফর্মুলাটা প্রুফটা দেখবো, কি করে প্রুভ করলেন, কি করে বললেন স্যার যে R1/R2 equal to R3/R4 হবে। ব্যালেন্স উইজডন ব্রিজে এটা না হয়ে অন্য কিছু যদি হয় R1/R3, R2/R4 এরকম হতে পারতো তো? না, এরকম হবে না, এটাই হবে। দেখো চলো প্রুভ করি, আমি এই ফর্মুলাটা আমরা প্রুভ করবো এবার। প্রুফ, আচ্ছা ডায়াগ্রামটা আমি আরেকবার ড্র করছি, তোমরা পারলে ডায়াগ্রামটা আরেকবার ড্র করে নাও। তোমরা ফিজিক্স কতটা প্র্যাকটিস করেছো তোমাদের উইজডন ব্রিজ ড্র করা দেখে বুঝতে পারবো। আচ্ছা, আমার তো ওটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এই টার্মিনালটা এ টার্মিনাল, এটাকে বললাম আমরা বি টার্মিনাল। এখান থেকে একটা সেল ড্র করে দাও, নিচের দিকে একটা সেল, এটা পজিটিভ এটা নেগেটিভ। ওকে, এটাকে দিয়ে দাও নাম R1, R2, R3, R4 and R5, আর এই পয়েন্টের নাম দাও X, আর এই পয়েন্টের নাম দিয়ে দাও Y। এই দুটো পয়েন্টের নাম দিয়ে দাও। ডায়াগ্রামটা ড্র করে নাও তাড়াতাড়ি। তাহলে কারেন্ট এখানে যদি সেলটা আমি ভি ভোল্টেজ সেল নিলাম, ভি ভোল্টেজ সেল যদি হয় তাহলে পজিটিভে ভি হবে আর নেগেটিভে জিরো, পজিটিভে ভি নেগেটিভে জিরো, তাই না? এটা তো পোটেনশিয়াল ড্রপ হবে তাহলে ভি ভোল্টে হলে, তাহলে এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট ফ্লো হবে। ওকে, তাহলে এই টার্মিনালে এই পজিশনে আমাকে বলো এই পজিশনে পোটেনশিয়াল কত হবে? ভি পোটেনশিয়াল হবে, রাইট? এখানে আমাদের পোটেনশিয়ালটা কত হবে? ভি পোটেনশিয়াল হবে। আর এই দিকে যে পোটেনশিয়াল হবে সেটা আমাদের হবে জিরো পোটেনশিয়াল। আমরা পোটেনশিয়াল মেথড পড়েছিলাম না, আমরা পোটেনশিয়াল মেথড পড়িয়ে দিয়েছি অলরেডি। তাহলে এই দিকে যেটা পোটেনশিয়াল হবে সেটা ভি পোটেনশিয়াল, আর এই দিকে যে পোটেনশিয়াল হবে সেটা হচ্ছে জিরোর পোটেনশিয়াল হবে। ওকে, আচ্ছা, সেম পোটেনশিয়াল মেথড দিয়ে করতে পারবো আমরা নিউমেরিক্যাল গুলো। আমরা নিউমেরিক্যাল যখন করবো তখন আমরা দেখবো কিভাবে নিউমেরিক্যাল গুলো সলভ করলাম। ডায়াগ্রাম ড্র করা হয়ে গেছে? ডায়াগ্রাম ড্র হয়ে গেছে? না স্যার, এক মিনিট। এটা দিয়ে আই কারেন্ট যাচ্ছে,
এটা দিয়ে I কারেন্টটা এখানে এটা দিয়ে করে দাও I1 কারেন্ট, এটা দিয়ে I1 কারেন্ট, এটা দিয়ে I2 কারেন্ট, এটা দিয়ে I3 কারেন্ট, এটা সরি I3 কোথায় পাবো, I2 কারেন্ট, আর এটা দিয়ে I1 কারেন্ট। ওকে, এটা দিয়ে I1 কারেন্ট, আবার এই দুটো মিলিয়ে এখানে গিয়ে I কারেন্ট তৈরি হয়ে যাচ্ছে। ড্র করো। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, তাহলে আমাকে বলো R1 যে রেজিস্ট্যান্স আছে, R1 রেজিস্ট্যান্সের এই টার্মিনালে কত পোটেনশিয়াল হবে? R1 রেজিস্ট্যান্সের এই টার্মিনালে কত পোটেনশিয়াল? V পোটেনশিয়াল। আর এই টার্মিনালে কত পোটেনশিয়াল? X পোটেনশিয়াল। ধরে নিলাম X হচ্ছে একটা পোটেনশিয়াল, X হচ্ছে একটা পোটেনশিয়াল, রাইট? X হচ্ছে একটা পোটেনশিয়াল। ওকে, R3 টার্মিনালের এই একটা এন্ডে কত পোটেনশিয়াল? X পোটেনশিয়াল, আর অন্য টার্মিনালে জিরো পোটেনশিয়াল। ঠিক আছে, কারণ জিরো পোটেনশিয়াল, এখানে জিরো, তার মানে এখানেও জিরো হবে। মানে সেম ওয়্যার যদি থাকে তাহলে কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না। সেম ওয়্যারের মধ্যে কোনো পোটেনশিয়াল ড্রপ হয় না। যখন রেজিস্ট্যান্স পাবো তখন পোটেনশিয়ালের চেঞ্জ হয়। তার মানে এখানে যখন জিরো পোটেনশিয়াল, তার মানে এখানে খুব সুন্দরভাবে চলে যাবে, এখানে গিয়ে এখানে এসে এই অবধি জিরো পোটেনশিয়াল। তার মানে R3 এর একটা প্রান্তে জিরো পোটেনশিয়াল আর অন্য প্রান্তে X পোটেনশিয়াল। ওকে, আর R4 এর একটা প্রান্তে জিরো পোটেনশিয়াল আর অন্য প্রান্তে Y পোটেনশিয়াল। আমরা এই দুটো পয়েন্টে পোটেনশিয়াল নিয়েছিলাম না, এই দুটো টার্মিনালকে, এটার পোটেনশিয়াল আর এটার পোটেনশিয়াল সেম হবে, তবে R5 এ কোনো কারেন্ট যাবে না, রাইট? তার মানে এখানে একটা পোটেনশিয়াল হবে। তুমি এভাবে বুঝতে পারো যে এখান দিয়ে V পোটেনশিয়াল যাচ্ছিল, R1 এ কিছু পোটেনশিয়াল ড্রপ হয়েছে, তারপর যে পোটেনশিয়াল হয়েছে সেটা হচ্ছে X, রাইট? আবার সেম R2 একটা টার্মিনাল আছে V পোটেনশিয়ালের সঙ্গে কানেকশন, আর একটা টার্মিনাল আছে Y পোটেনশিয়ালের সঙ্গে কানেকশন। এটা বুঝতে পারলে? এটা বোঝা গেছে? আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা। কোনো ডাউট আছে এখানে? হ্যাঁ পোটেনশিয়াল মেথড তোমাদের করিয়ে দিয়েছি, তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারবে। চলো, এবং তারা করেও নিয়েছে পোটেনশিয়াল মেথড। লেখো, লেট assume there is no current flow in mid register R5 আমরা অ্যাজিউমই করে নিলাম যে এখানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে R5 এ কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, আমরা সেটা অ্যাজিউম করে নিলাম। আচ্ছা, অ্যাজিউম যদি করে নি R5 এ কোনো কারেন্ট ফ্লো করছে না, তার মানে নিশ্চয়ই এই X পজিশনের যে পোটেনশিয়াল আর Y পজিশনের পোটেনশিয়াল সেম হবে, কারণ আমরা অ্যাজিউম করে নিয়েছি R5 এ কোনো কারেন্টই যাচ্ছে না। সো X and Y have same potential, X and Y have same potential, এগুলো লিখতে হবে, same potential। তাহলে এভাবে লিখে দাও, Vx equal to Vy, that is equal to আমি X টার্মিনাল বলে দিলাম, কারণ Vx আর Vy এর সেম, তাহলে Vx আর Vy ইকুয়াল টু X ধরে নিলাম, মানে X এর যা পোটেনশিয়াল, এই দুটো পোটেনশিয়াল সেম, তাহলে এই পোটেনশিয়াল ইকুয়াল টু এই পোটেনশিয়াল, দ্যাট ইজ ইকুয়াল টু X বলে দিলাম, মানে সে বলে দিলাম, এখানে লিখে দাও সে, দুটো টার্মিনালের পোটেনশিয়াল হচ্ছে X। লেখা হয়ে গেছে এই অবধি লেখা হয়েছে। ওকে, না আমাকে বলো, এই যে R1 রেজিস্ট্যান্সের জন্য কি হবে? R1 রেজিস্ট্যান্সের জন্য কি আমরা এইভাবে লিখতে পারবো? লেখো, পরের লাইনে লেখো, ফর R1 রেজিস্ট্যান্স R1 এভাবে লিখতে পারো, ফর রেজিস্ট্যান্স R1, দেখো ফর রেজিস্ট্যান্স R1 এর জন্য আমরা এই লাইনটা লেখা যায় কিনা বলো তো? V মাইনাস X ইকুয়াল টু I1, আচ্ছা ক্যাপিটাল I1 নিলাম, আর R1 একই ব্যাপার, I1 আর R1 তোমার স্মল, আচ্ছা চলো স্মলই নিই,
তোমরা যেহেতু স্মল নিয়েছো, আমরা ওখানে I1 R1, দেখো এটা লিখতে পারি বি মাইনাস এক্স ইকুয়াল টু I1 R1। আমাদের ফর্মুলা কি, ওহমস ল থেকে ফর্মুলা কি পেয়েছিলাম, ভি ইকুয়াল টু IR না, আমাদের ওহমস ল থেকে ফর্মুলা ছিল ভি ইকুয়াল টু হ্যাঁ IR। তাহলে R1 রেজিস্ট্যান্সটা তোমরা আরেকবার দেখো, R1 রেজিস্ট্যান্সটা দেখো, কপিতে চেক করো, ডায়াগ্রামে দেখো R1 রেজিস্ট্যান্সের একটা টার্মিনালে ভি ছিল, অন্য টার্মিনালে এক্স ছিল। আচ্ছা কোনটা বড়, ভি বড় না এক্স বড়, তোমার কি মনে হয় কোনটা বড় হবে, ভি বড় না এক্স বড়? ভিটা। ভিটা অবশ্যই বড়, কারণ কি ভি পোটেনশিয়ালটা কিছুটা ড্রপ হয়েই তো এক্স পোটেনশিয়াল হয়েছে। R1 এর মধ্যে দিয়ে যদি পাস করে ভি পোটেনশিয়াল, তাহলে কিছুটা ড্রপ হবে, তারপর এক্স পোটেনশিয়াল হয়েছে। ওকে, তার মানে ভি বড়, তার মানে চেঞ্জ আমাদের যে ফর্মুলা আছে ভি ইকুয়াল টু IR, আমাদের যে ফর্মুলা ওহমস ল থেকে আমরা জেনেছি ভি ইকুয়াল টু IR, তাহলে এখানে তো ভি মানে কি, এই ভিটা মানে হচ্ছে পোটেনশিয়াল, চেঞ্জ ইন পোটেনশিয়াল, তাহলে আমি তো সেটা লিখেছি ভি মাইনাস এক্স ইকুয়াল টু I1R। ঠিক আছে, কারণ I1 কারেন্ট R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস হচ্ছে। সেম অ্যাজ আমি এটাও লিখতে পারি ফর রেজিস্ট্যান্স R2 রেজিস্ট্যান্সের জন্য, ফর রেজিস্ট্যান্স R2 রেজিস্ট্যান্সের জন্য কি লিখতে পারবো, কি লিখবো বলো তো? R2 রেজিস্ট্যান্সের জন্য দেখো R2 কানেকশন আছে, কি হবে, এক্স মাইনাস জিরো ইকুয়াল টু কত লিখতে পারি, এক্স মাইনাস জিরো ইকুয়াল টু I2R2 লিখতে পারবো না, ভি মাইনাস ওয়াই, সরি R2 রেজিস্ট্যান্স না, R2 রেজিস্ট্যান্স যেটা আছে সেটা লেখো ভি মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু I2R2। দেখো একটু দেখো ভালো করে দেখো, এটা বুঝতে পেরেছো? ফর রেজিস্ট্যান্স R2 এর জন্য কিভাবে লিখলাম, R2 এর জন্য রেজিস্ট্যান্স পোটেনশিয়াল ড্রপ কত হয়েছে, R2 রেজিস্ট্যান্সের জন্য পোটেনশিয়াল ড্রপ কত হয়েছে, ভি মাইনাস ওয়াই, এটাই তার পোটেনশিয়াল ড্রপ, ভি মাইনাস ওয়াই এটাই তার পোটেনশিয়াল ড্রপ। আচ্ছা ওয়াই যেটা নিয়েছিলাম, ওয়াই টার্মিনালে যেটা নিয়েছিলাম সেটাকে আমরা এক্স পোটেনশিয়াল ধরে নিয়েছিলাম না, ওয়াই টার্মিনালের যে পোটেনশিয়াল সেই দুটো পোটেনশিয়ালকে তো এক্স পোটেনশিয়াল ধরে নিয়েছিলাম, বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এটাকে ইকুয়াল টু এটা লিখতে পারি ভি মাইনাস এক্স ইকুয়াল টু I2R2। দেখো সবাই বুঝতে পেরেছো, ভি মাইনাস এক্স ইকুয়াল টু I2R2। দেখো আমি ডিরেক্ট আমি লিখলাম না ভি মাইনাস এক্স, কারণ তোমরা বুঝতে পারবে না, কারণ আমি এইভাবে ইকুয়াল টু I2R2, আর ওয়াই মানেই তো আমি এক্স ধরে নিয়েছি, আগের পেজে ওয়াই মানে এক্স ধরে নিয়েছি, ভি ওয়াই আর ভি এক্স এর পোটেনশিয়াল সেম, সেটা এক্স ধরে নিয়েছি, সেহেতু আমরা বলতে পারি ভি মাইনাস এক্স ইকুয়াল টু I2R2। সেম অ্যাজ আমাকে বলো ফর রেজিস্ট্যান্স R3 এর জন্য তোমরা কত হবে বলো, তোমরা বলো ফর রেজিস্ট্যান্স R3 এর জন্য কত হবে বলো, পোটেনশিয়াল ড্রপটা কত হবে R3 এর জন্য, কত হবে বলো? জিরো মাইনাস জিরো মাইনাস এক্স কেন, এক্স মাইনাস জিরো, এক্সট্রা তো কিছু একটা পোটেনশিয়াল হবে, আর জিরো তো জিরো পোটেনশিয়াল, বড় থেকে ছোট মাইনাস করবে না, ইকুয়াল টু কত হবে I1R3, রাইট? হ্যাঁ I1R3। নাও ফর রেজিস্ট্যান্স R4 এর জন্য, প্লাস ফর রেজিস্ট্যান্স R4 এর জন্য কত হবে, R4 এর জন্য এক্স মাইনাস জিরো, আমি এটা ডিরেক্ট লিখলাম এক্স মাইনাস জিরো ইকুয়াল টু I2R4। বুঝতে পেরেছো? I2R4 4 নম্বর রেজিস্ট্যান্সে যে I2 কারেন্ট ফ্লো হচ্ছে, 4 নম্বর রেজিস্ট্যান্সে I2 কারেন্ট ফ্লো হচ্ছে, তো এক্স মাইনাস জিরো মানে ওয়াই মাইনাস জিরো, সেটাই ওয়াই এর জায়গায় আমি ডিরেক্ট এক্স লিখেছি, এক্স মাইনাস জিরো ইকুয়াল টু I2R4। তোমরা এইটুকু বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা টোটাল চারটে রেজিস্ট্যান্সের জন্য চারটে পোটেনশিয়াল ড্রপ পেলাম। আচ্ছা আমরা এবার করবো কি, 1/3 করবো, আর 1/3 আর তোমার করবো 2/4, মানে রেজিস্ট্যান্স 1 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 2 যেটা আছে, আর করবো আমরা রেজিস্ট্যান্স 3 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 4, মানে এইভাবে। এই যে এই ইকুয়েশনটাকে এটা দিয়ে দাও, এটা নাম্বার 1 ইকুয়েশন দাও, এটা নাম্বার 2, R2 এর জন্য নাম্বার 2 ইকুয়েশন, R3 এর জন্য 3 নাম্বার ইকুয়েশন, আর R4 এর জন্য নাম্বার 4 ইকুয়েশন। তাহলে এইভাবে করো,
নাও 1/3 করো and 2/4 করো। 2/4 করো। আচ্ছা 1/3 যদি করো তাহলে কত হবে? v মাইনাস এক্স আর v মাইনাস এক্স কেটে যাবে। আচ্ছা v মাইনাস এক্স বাই v মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু কত আছে? I1 R1 আর নাম্বার 2 তে কত আছে? I2 R2, রাইট? I2 R2 এটাই আছে। বলো তো নাম্বার 1 আর 3 কে ডিভাইড করলে এটাই পাই তো? বলো। হ্যাঁ, আর নাম্বার 2 আর নাম্বার সরি নাম্বার 1 আর নাম্বার 3 টা কত আছে একটু বলো তো? নাম্বার 3 এরটার সাথে এটা আর I1 আর 3 হবে। আচ্ছা I1 আর 3 হবে। 1/2 করো আর আচ্ছা 1/2 করো তাহলে 1/2 করো, সরি 1/2 করো আর 3/4 করো। 1/2 3/4 তাহলে ঠিক আছে। হ্যাঁ তো এবার ঠিক হবে। 1/2 করো আর 3/4 করো। 1/2 and 3/4 ঠিক আছে। সো vx I1 R1, so vx equal to I1 R1 divided by number 2 vx equal to I2 R2, vx equal to I2 R2 ঠিক আছে। আর নাম্বার 3 and 4 থেকে কত পাবো? নাম্বার 3/4 যদি করো তাহলে কত পাবো? 3/4 করলে x minus 0 that is equal to I1 R3 আর x minus 0 equal to নিচে এর নিচে লিখবো I। আচ্ছা তাহলে দেখো 1 ভার্সেস 1/2 করলাম আর 3/4 করলাম। তাহলে এখানে দেখো এটাকে এই যে টার্ম দুটোকে এটাকে আমি নেগলেক্ট করতে পারি, সেম অ্যাজ এইখানেও আমি এই দুটোকে আমি ডিফারেন্সটাকে কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কত? এখান থেকে লিখতে পারবো I2 R2 ইকুয়াল টু I1 R1। জাস্ট ক্যালকুলেশন, খুব ইজি ক্যালকুলেশন এগুলো। আর এখান থেকে আমি লিখবো I2 বাই I1, I2 বাই I1 যদি করো এখান থেকে কত লেখা যায়? I2 বাই I1, এদিক থেকে I1 কে নিয়ে চলে এসো আর R2 কে এইদিকে নিয়ে আসো, তাহলে R1 বাই R2। আর এইখান থেকে এই সাইড থেকে দেখো, এই সাইড থেকেও সেম, এটা দুটো কেটেছো তার মানে 1 হয়ে যাচ্ছে, সেম অ্যাজ এখানেও এটা দুটো কেটেছো মানে 1 হয়ে যাচ্ছে, দুটো হচ্ছে না, ঠিক আছে 1 হচ্ছে, 1 হয় এটা জানো তোমরা। সো I2 R4 equal to I1 R3 that is equal to I2 by I1 আর এখানে করো R3 by R4, ওকে R3 by R4। তাহলে দেখো I2 by I1 equal to R1 by R2 আর এইদিকেও সেম I2 by I1 equal to R3 by R4। তাহলে আমি দুটো রেজিস্ট্যান্স কে সেম লিখতে পারবো, R1 by R2 equal to R3 by R4। এটা হচ্ছে ইকুয়াল এন্ড আমাদের ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ প্রুভড। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, তাহলে হুইটস্টোন ব্রিজের একটা জাস্ট এটা কার ফর্মুলা, কোন ফর্মুলার এটা? হুইটস্টোন ব্রিজ না, ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ। এটা হচ্ছে ব্যালেন্স হুইটস্টোন ব্রিজের আছে কিনা, হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্স আছে কিনা সেটা চেক করার এটা ফর্মুলা, R1 by R2 ইকুয়াল টু R3 by R4। যখন আমরা নিউমেরিক্যাল করবো তখন বুঝতে পারবে যে আমাদের ব্যালেন্স আছে কিনা, সেটা আমরা চেক করবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে R5 দিয়ে রেজিস্টার কারেন্ট যাবে কি যাবে না। সেটা যদি স্যাটিসফাই করে তাহলে কারেন্ট যাবে, না স্যাটিসফাই করলে কারেন্ট যাবে না, এই ফর্মুলাটা। ওকে, এবার দেখো যে নিউমেরিক্যাল গুলো কিরকম আছে। নিউমেরিক্যাল গুলো ডিরেক্ট তোমাকে হুইটস্টোন ব্রিজটা ওই রকম ভাবে ড্র করে দেবে না যে তারা দেখে তুমি বুঝতে পারবে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজটা একটু অন্যরকম ভাবে দেয়। কিরকম ভাবে দেখো, আমি একটা ডায়াগ্রাম ড্র করছি, এটা লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। লেখা হয়ে গেছে, বেশ ঠিক আছে ঠিক আছে। চলো আমরা ডায়াগ্রামটা ড্র করি। কোয়েশ্চেন, এখান থেকে হুইটস্টোন ব্রিজ থেকে কিছু ডায়াগ্রাম বেসিস কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন নাম্বার 1, আর এখান থেকে একটা, ওকে দেখো যখন তোমরা কাউন্ট করবে কোনো রেজিস্ট্যান্স, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স এর নিউমেরিক্যালে 5টা বা 6টা রেজিস্ট্যান্স, 5 বা 6 রেজিস্ট্যান্স, আর তারা যদি ডাইরেক্টলি সিরিজ বা প্যারালাল কম্বিনেশনে না লাগানো থাকে, ডাইরেক্টলি সিরিজ বা প্যারালাল কম্বিনেশনে না লাগানো থাকে, তাহলে
এটা মাস্ট বি হুইস্টন ব্রিজ। তোমরা দেখে ভেবেই নেবে যে এটা হুইস্টন ব্রিজের কম্বিনেশন। দেখো এটা দেখে মনে হচ্ছে না যে হুইস্টন ব্রিজ, এটা দেখে মনে হচ্ছে যে সিরিজ আছে, প্যারালাল আছে এরকম। যদি পাঁচটা রেজিস্ট্যান্স সবগুলো যদি সিরিজে আর সবগুলো যদি প্যারালালে না থাকে, তাহলে বুঝতে পারবে, যখন বোঝা যাবে না যে কোনটা সিরিজে কোনটা প্যারালালে আছে, এরকম যখন বোঝা যাবে না তখন বুঝেই নেবে যে ওটা হুইস্টন ব্রিজের মধ্যেই আছে। মানে যদি এরকম থাকে পরপর পাঁচটা সিরিজে রয়েছে একটা কম্বিনেশন, পরপর পাঁচটা রেজিস্ট্যান্স, তাহলে ওটা তো আর হুইস্টন ব্রিজে নেই, এটা বুঝতে পারবে। একটা পাঁচটা পরপর যদি প্যারালালে ব্রিজে নেই, এইরকম যদি কম্বিনেশনে থাকে, মানে সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন মিলিয়ে যদি থাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে ওটা মাস্ট বি হুইস্টন ব্রিজ। তাহলে এখানে লিখে রাখো, এটা হচ্ছে 2 ওহমের রেজিস্ট্যান্স, এটাও সেম 2 ওহম, এটাও 2 ওহমের রেজিস্ট্যান্স, এটাও 2 ওহমের রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে সবগুলো 2 ওহমের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 2 ওহমের রেজিস্ট্যান্স। দেখা যাক এটা কি হুইস্টন ব্রিজের মধ্যে পড়ছে। হুইস্টন ব্রিজ হওয়ার স্যাটিসফাই করবে কিরকম ভাবে, R1/R2 করো আর R3/R4 করো। কিরকম ভাবে, কোনটা R1 নেবো স্যার, এখানে তো বোঝা যাচ্ছে না কোনটা R1 নেবো, তাহলে সেম এইভাবে নাও। কারেন্ট এইদিকে ব্রাঞ্চ করলো, I1 কারেন্ট গেল এখানে, I কারেন্ট যাচ্ছিল, I2 কারেন্ট এইদিকে গেল। আচ্ছা I2 কারেন্ট যেটা দিয়ে যায় সেটাই তো R2 হয়। হ্যাঁ, R1/R2 ইকুয়াল টু R3/R4। এই ফর্মুলা যদি স্যাটিসফাই করে তবে এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ আছে। ওকে, তাহলে এই দেখা যাক R1/R2 করো। এখানে R1/R2, R1 কত আছে 2/R2 কত আছে, সেটাও 2 ওহম আছে। ঠিক আছে, তাহলে 1 হলো 2/2 ইকুয়াল টু, আচ্ছা এটাও তো I1 কারেন্টটা এটা দিয়ে ফ্লো হচ্ছে আর I2 কারেন্টটা এটা দিয়েও ফ্লো হচ্ছে। ওকে, ইকুয়াল টু 2/2। তাহলে দেখো ব্যালেন্স, এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজে আছে না, এটা দুটো ইকুয়াল হচ্ছে, তাহলে এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজে আছে। আর যদি ব্যালেন্স হুইস্টন ব্রিজে থাকে তাহলে এটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এই যে 2 ওহম দিয়ে R5 দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এবার আমাকে বলো R5 দিয়ে যদি কোনো কারেন্ট না ফ্লো করে, তাহলে এ টার্মিনাল, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল, এই এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাকে বের করে দাও। এ আর বি এর মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে দাও এই দুটো টার্মিনালে। এটাকে পুরোটাই নেগলেক্ট করে দাও। এবার তাহলে তোমরা বুঝতেই পারছো কিরকম ভাবে ইকুইভ্যালেন্ট হওয়া যাবে। এটা দেখে দেখে বোঝা যাচ্ছে না, এটা যদি কোন এটা না থাকে তাহলে এটার এটা সিরিজে আছে, হ্যাঁ এটাও এটা সিরিজে আছে, হ্যাঁ আবার এই দুটো সিরিজের সাথে এই দুটো সিরিজ প্যারালাল আছে, তাই না? তাহলে ইকুইভ্যালেন্টটা তাড়াতাড়ি ক্যালকুলেট করে দাও, কত হবে ইকুইভ্যালেন্টটা বলো। 1 হবে। ওকে, কত হলো 1 ওহম। বাকি বাকি যে কত আসলো, বাকি যে কত এসেছে 1 ওহম 2. 2 ওহম। ওকে, দেখা যাক। তাহলে এটা এটা সিরিজে আছে, তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা ড্র করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ড্র করতে তোমরা জানো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এ টার্মিনাল এটা দুটো মিলিয়ে একটা হবে, আর নিচে দুটো মিলিয়ে একটা হবে, তারপর দুটো প্যারালাল আছে। তাহলে এটা 2 + 2 তাহলে 4 ওহম, আর সিরিজে এটা 2 + 2 মানে 4 ওহম। তো এ আর বি এর মধ্যে কি হবে, আর ইকুইভ্যালেন্ট দুটো, দুটো হলে কি বলেছি আমি কিভাবে ক্যালকুলেট করতে, এ ইন্টু বি প্লাস আর মানে R1 × R2/R1 + R2, তো 448, তাহলে কত হচ্ছে এটা 2 ওহম। সো এটা হয়ে যাচ্ছে 2 ওহম, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স। ওকে, পারবে তোমরা এরকম ভাবে ক্যালকুলেশন করতে। জাস্ট প্রথমে দেখে নেবে পাঁচটা কম্বিনেশন, পাঁচটা সার্কিট যদি থাকে, তাহলে দেখে পাঁচটা রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে জাস্ট চেক করে নেবে সেটা হুইস্টন ব্রিজ আছে কিনা, ব্যালেন্স হুইস্টন ব্রিজ আছে কিনা। ব্যালেন্স হুইস্টন ব্রিজ থাকলে তোমরা বাকিটা তোমরা নিজে থেকেই করে নিতে পারবে। চলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এরকম এরকম নিউমেরিক্যাল তোমরা আগেও করেছো। এটা এ আর এখানে হচ্ছে বি। এটা এখান থেকে একটা রেজিস্ট্যান্স টানো, এখানে কানেকশন করো,
আর একটা রেজিস্ট্যান্স এখান থেকে টেনে এখানে কানেকশন করো, এই দুটো টার্মিনালে কানেকশন করো এটাতে। ওকে, ঠিক আছে। আর ধরে নাও এখানে একটা সেল কানেক্ট আছে, কানেকশন সেলটা দেওয়া নেই, বাট তোমরা ইমাজিনারি সেল নিয়ে নিতে পারো। সবগুলো রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম করে, সবগুলো সবগুলো হচ্ছে 2 ওহম, 2 ওহম করে। এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, সবগুলো হচ্ছে 2 ওহম করে। আমাকে ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে দাও, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। তার আগে আমাকে বলো এটা কি ব্যালেন্স রেজিস্ট্যান্স ব্রিজে আছে, দেখে আমাকে বলবে ব্যালেন্স রেজিস্ট্যান্স ব্রিজে আছে কিনা। আচ্ছা দেখো সবগুলো 2 ওহম, তাহলে R1 R2 কোনো ঝামেলাই নেই। সবগুলো 2 ওহম আছে, তার মানে বুঝতেই পারছো যে ব্যালেন্স রেজিস্ট্যান্স ব্রিজ হবেই, মানে R1/R2 ইকুয়াল টু R3/R4, ব্যালেন্স হবেই। সবগুলো 2 ওহম আছে। এবার আমাকে বলো কোন 2 ওহমটা R5 হচ্ছে, কোনটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, কোনটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, দেখে বুঝতে পারবে। মাঝখানেরটা তোমরা আগে আগে যেহেতু এই সার্কিটটা করেছো সেহেতু তোমরা বুঝতে পারছো মাঝখানেরটা। ধরে নাও কেউ যদি না বুঝতে পারো তাহলে করবে কি, আমাদের এ টার্মিনাল আমরা পোটেনশিয়াল মেথড দিয়ে করবো। আমরা পোটেনশিয়াল মেথড দিয়ে কম্বিনেশন, আমরা অনেক বড় বড় নেটওয়ার্ক গুলোকে পোটেনশিয়াল মেথড দিয়ে সলভ করি। ধরে নাও এ টার্মিনালে পোটেনশিয়াল হচ্ছে ভি আর বি টার্মিনালে পোটেনশিয়াল হচ্ছে 0। ভালো করে শুনে নাও, যদি তুমি একদমই না জানো, একদম নাদান পারিন্দা হও, নাদান বাচ্চা হও, তাহলে এইভাবে করবে। পোটেনশিয়াল হচ্ছে ভি, এটার পোটেনশিয়াল 0, তাহলে আমরা সেম রেজিস্ট্যান্স সেম পোটেনশিয়াল মেথড লাগাবো। তাহলে এই টার্মিনালে পোটেনশিয়াল হচ্ছে ভি আর এই টার্মিনালে পোটেনশিয়াল হচ্ছে 0। ওকে, আচ্ছা তাহলে এই টার্মিনালে পোটেনশিয়াল ভি মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়েও পোটেনশিয়াল ভি যাচ্ছে, আর এইখানে পোটেনশিয়াল কত আমরা জানতে পারি না। ওকে, আচ্ছা এটা ভি, তার মানে এই টার্মিনালে পোটেনশিয়াল কত তাও আমরা বলতে পারছি না। এই 2 ওহমের একটাতে 0 আছে, বাট অন্যটাতে কি আছে বলা যাচ্ছে না। তার মানে আমাদের দুটো আননোন পয়েন্ট পাচ্ছি আমরা, একটা পাচ্ছি আননোন পয়েন্ট এই জায়গাটার, একটা পাচ্ছি এই জায়গাটায়। চলো একটা দুটো নিয়ে নিই, এটাকে এক্স বলে দিই, এটাকে ওয়াই বলে দিই। ওকে, এটা এক্স বলে দিই, এটা ওয়াই বলে দিই। ঠিক আছে, চলো আমরা দুটো চারটে পয়েন্ট ড্র করো, এ বি এক্স, আর এইখানে আমরা ওয়াই করবো। কারণ আমরা বুঝতে পেরে গেছি এটা উইস্টন ব্রিজে আছে। তাহলে বি আর এক্স এর মধ্যে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এটা ভালো করে দেখো কিভাবে ড্র করছি। প্রথমে দেখো এটা এই 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 রেজিস্ট্যান্সটা বলো আমাকে, এই রেজিস্ট্যান্সটা কোন দুটোর মধ্যে কানেকশন আছে, ভি আর এক্স এর মধ্যে, ভি আর এক্স এর মধ্যে কানেকশন আছে। ভি মানে কি, এ টার্মিনাল, এ আর এক্স এর মধ্যে কানেকশন আছে। ঠিক আছে, কানেকশন করে দাও। ওকে, হয়ে গেল। তাহলে এটা কাজ কমপ্লিট, টিক মেরে দিলাম। আচ্ছা তারপরে এটা বলো, এটা কার সাথে কার কানেকশন আছে, ভি আর ওয়াই টার্মিনালের মধ্যে, ভি আর ওয়াই টার্মিনালের মধ্যে কানেকশন আছে এই 2 ওহমটা। তাহলে ভি আর ওয়াই এর মধ্যে কানেকশন করে দাও। ওকে, এইটুকুটা বুঝতে পেরেছো আমি কিভাবে কানেকশনটা করছি। পটেনশিয়াল মেথড মনে আছে তোমাদের, আমি করিয়েও দিয়েছি। হ্যাঁ স্যার। ওকে, নাও এবার বলো এই মাঝেরটা কার সাথে কার সাথে কানেকশন আছে, এক্স আর ওয়াই এর সাথে কানেকশন আছে। এটা হয়ে গেছে, এক্স আর ওয়াই এর সাথে কানেকশন করে দাও। এক্স আর ওয়াই এর সাথে কানেকশন আছে মাঝেরটায়, তাহলে মাঝেরটা এক্স আর ওয়াই এর সাথে কানেকশন করো। ওকে, তারপরে ওপরেরটা বলো, ওপরেরটা কার সাথে, এক্স আর জিরোর সাথে কানেকশন। এক্স আর জিরো মানে এক্স, জিরো মানে বি টার্মিনাল, জিরো মানে বি, এই যে বি পোটেনশিয়াল জিরো নিয়েছিলাম আমি। ওকে, এটা হচ্ছে জিরো পোটেনশিয়াল। কেউ যদি না বুঝতে পারো আবার বলো আমাকে, আমি বলে দিচ্ছি। ওকে, আর সবই হয়ে গেছে, আর এটা বাকি ওয়াই আর জিরোর সঙ্গে, ওয়াই আর জিরোর সাথে। দেখো এটা পুরোপুরি একটা উইস্টন ব্রিজ, এটা পুরোটা একটা উইস্টন ব্রিজ, এই পুরো কম্বিনেশনটা একটা উইস্টন ব্রিজ। তাহলে এটা হয়ে যাবে আমাদের R1, এটা হয়ে যাবে R2, এটা হয়ে যাবে R3, এটা হয়ে যাবে R4, এটা হয়ে যাবে R5। তোমরা যদি R1 R5 না বুঝতে পারো তাহলে এইভাবে সাজিয়ে নেবে, এভাবে ইকুয়াল পোটেনশিয়াল দিয়ে সাজিয়ে নেবে, এবং এইভাবে করতেও তোমাদের সুবিধা হবে। যে আমি এখানে যেহেতু সবগুলো ইকুয়াল রেজিস্ট্যান্স দিয়েছি, সেই জন্য তোমাদের সুবিধা হচ্ছে যে ডিরেক্ট তোমরা ক্যালকুলেশন করে দিতে পারবে। বাট যদি এটা ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু থাকে, তখন কোনটাকে R1 নেবে, কোনটা R2 নেবে, কোনটা R3 নেবে, তাহলে এরকম ভাবে প্রবলেম হবে। সেই ক্ষেত্রে সেই জন্য আমরা ইকুয়াল পোটেনশিয়াল মেথড দিয়ে আমরা এই হুইস্টন ব্রিজটা ড্র করে নিলাম। ওকে, তাহলে R5 দিয়ে এটা ব্যালেন্স ইকুয়েশন, আমি যেটা দিয়েছি সেটা ব্যালেন্স ইকুয়েশন, আর তোমাদের ব্যালেন্স ইকুয়েশনই থাকবে। R5 দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, মানে R5 অফ করে দাও, R5 টা অফ। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা সলভ করবো কিরকম, সলভ হয়ে গেল তো। এই যে R1 আর R3 সিরিজে রয়েছে, R2 R4 সিরিজে রয়েছে, এই দুটোকে প্যারালাল করে দাও। তাহলে আমাকে অ্যান্সার বলো কত হবে, অ্যান্সার বলো।
R1/R2 হবে আর R3/R না না, ও না ওই রকম ভাবে আর কেন করতে যাবে, ওটা তো জাস্ট চেক করবো যে ওটা হুইস্টন ব্রিজ আছে কিনা। ওই যে ফর্মুলা R1/R2 ইকুয়াল টু R3/R4, ওটা তো হুইস্টন ব্রিজের চেক করার ফর্মুলা। এটা হুইস্টন ব্রিজ আছে কিনা, আর যদি থাকে তাহলে R5 দিয়ে কোনো কারেন্ট যাবে না। আমি তখন ফাইন করতে বলেছি এ আর বি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আচ্ছা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ফাইন করে দাও। এ আর বি টার্মিনালের, এ টার্মিনাল আর বি টার্মিনালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ফাইন করে দাও। দেখো তোমরা না বুঝতে পারলে কোনটা কোনটা সিরিজে আছে তোমরা বুঝতেই পারবে। I1 কারেন্ট, এটা দিয়ে I1 যাচ্ছে, স্যার অ্যানসার 2 হবে। হ্যাঁ এটা দিয়ে I1 যাচ্ছে, এটা দিয়ে I2 যাচ্ছে কারেন্ট, আর এটা দিয়ে I2 কারেন্ট যাচ্ছে। তাহলে সেম কারেন্ট সিরিজ, ডিফারেন্ট কারেন্ট প্যারালাল। বলো কত আর ইকুইভ্যালেন্ট? স্যার 2। হুম 2, হ্যাঁ আগেরটার মতোই 2 হবে। কারণ R1 R3 কত হবে 4 হবে, আর R2 R3 মিলিয়ে 4 হবে। তাহলে এই দুটো যদি 4 4 হয় তাহলে আমাদের ইকুইভ্যালেন্টটা আমাদের আলটিমেটলি সেই 2 হয়ে দাঁড়াবে। মানে এরকম হয়ে যাচ্ছে, R1 R2 মিলিয়ে একটা সিরিজ হবে, আর R2 আর R4 মিলিয়ে একটা পাবে সিরিজ, দুটো দুটো মিলিয়ে। আর বাকি R1 R3 আর R2 R4 এই দুজনের সাথে প্যারালাল হবে। তার মানে এটা 4, এটা 4 ওহম। তো আর ইকুইভ্যালেন্ট যেটা হচ্ছে সেটা সেম 4 ইন্টু 4, 4 প্লাস 4, সো আবার সেই 2 ওহম। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো লাস্ট একটা নিউমেরিক্যাল করে দাও। এই হুইস্টন ব্রিজের লাস্ট নিউমেরিক্যাল, তারপর আমরা মিটার ব্রিজ যাব। হয়ে গেছে এটা সবারই লেখা হয়ে গেছে, যারা ড্র করতে লেখা হয়ে গেছে। চলো হ্যাঁ মুছে স্যার। দিই, উল্টে দিচ্ছি, মুছে দিচ্ছি আবার কি স্যার, কি বোর্ডে লিখছেন? ও স্যার হ্যাঁ বলো। বলছে আমাদের এখানে না বিদ্যুৎ চমকাচ্ছে। আমি পাঠালাম আচ্ছা বৃষ্টিটা, তোমরা বললে তো যে তোমাদের ওখানে খুব গরম, সেই জন্য আমার কষ্ট হলো, আমার এখান থেকে পাঠিয়ে দিলাম। আচ্ছা কিছু হবে না, স্যার এরকম মাঝে মধ্যে চমকায়। আমাদের বলো। হ্যাঁ কিছু নেই। কিছু হবে না, কিছু হবে না, ওগুলো ওগুলো মাঝে মধ্যে একটু চমকায় ওরকম, অনেকে ওরকম চমকায়, চমকায় ধমকায়, কিচ্ছু হবে না ওগুলোতে। ক্লাস করো। যেটা চমকাচ্ছে সেটাও তো ফিজিক্সেরই ফেনোমেনা না, তো তোমরা তো ফিজিক্সই পড়ছো, তো ভয় কিসের? হ্যাঁ স্যার, যখন পড়ে যাবে তখন আর ফিজিক্স বাঁচাবে, তখন তো বায়োলজি বাঁচাবে। আচ্ছা ডায়াগ্রামটা ড্র করে নাও, ডায়াগ্রামটা। আর এটা দিয়ে একটা ওকে। সবগুলো আমরা আবার 2 ওহম করে নাও। এটাও 2 ওহম, এটা 2, 2, 2 ওহম, 2 ওহম, 2 ওহম। এটা হচ্ছে এ টার্মিনাল, ওপরেরটা এ টার্মিনাল, নিচেরটা হচ্ছে বি টার্মিনাল। আর সেলটা হচ্ছে এখানে কোথাও একটা সেল আছে, ধরে নাও এটা একটা সেল আছে। সেলটা ড্র করা ছিল না, বাট আমি ড্র করে দিচ্ছি তোমাদের, তো তোমরা বুঝতে পারো এটা এইভাবে একটা সেল আছে। ওকে, ফাইন করো। কি বের করতে হবে স্যার? এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করো। এ আর বি এর মধ্যে find the equivalent resistance of between A and B, between and B, A and B এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ফাইন্ড করে দাও। সেম পোটেনশিয়াল মেথড দিয়ে করবে, সেম ওয়্যার সেম পোটেনশিয়াল, সেম ওয়্যার সেম পোটেনশিয়াল। ওয়্যারে কোনো কোনো অ্যাপ্লায়েন্স না থাকলে সেটা পোটেনশিয়াল সেম হবে। তাহলে সেম পোটেনশিয়াল মেথড দিয়ে করে নাও, কুইক।
পারলে হচ্ছে সেম পোটেনশিয়াল গুলো ড্র করতে পেরেছো? নিজে থেকে ট্রাই করো, নিজে থেকে ট্রাই করবে তবে মজা আসবে, নাহলে কোনো মজা নেই নিউমেরিক্যাল করে। আগে সেম পোটেনশিয়াল মেথড দিয়ে করে নাও, তারপর চেক করবে যে হুইটস্টোন ব্রিজ আছে কিনা। স্যার এখানে এক্স আর ওয়াইটা কি করে করব? এক্স অ্যান্ড ওয়াইটা বলো। হ্যাঁ, ওটা কি উপর নিচেই ধরবো তো? সেরকম কোনো মানে নেই, তোমাদের তোমাদের যেখানে আননোন মনে হবে যে এখানে এক্স ধরা কথা সেখানে এক্স ধরবে, এরকম কোনো মানে নেই যে উপরে ধরতে হবে নিচে ধরতে হবে। মানে কোথায় ড্র করার সময় বলছো? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, ড্র করার সময় হ্যাঁ উপরে নিচে এরকম ভাবে করে নাও। এখানে এ করো, এখানে বি করো, এ বি, আর এখানে এক্স করো, এখানে ওয়াই করো। হ্যাঁ, এরকম ভাবে এক্স ঠিক। আর এখানে ওয়াই এভাবে করো। 7 হচ্ছে? না স্যার, বুঝতে পারছি না। বুঝতে পারছো না? সেম পোটেনশিয়াল মেথডটা করো না, সেম পোটেনশিয়াল মেথড দিয়ে করলেই তো হবে। দেখো, এ এ পজিশন যেটা রয়েছে, এ পজিশন আমাদের পোটেনশিয়াল কত হয়? ভি। আর বি পজিশনে পোটেনশিয়াল কত হয়? 0। ওকে, এখান থেকে 0 যদি হয় তার মানে এই টার্মিনালে হচ্ছে 0, এই টার্মিনালে হচ্ছে 0, এই টার্মিনালে হচ্ছে 0। কারণ কি, এটা তো সেম একটা ওয়্যার দিয়ে কানেকশন আছে না। এই ওয়্যারে কোনো এই ওয়্যারে কোনো আমাদের কোনো রেজিস্ট্যান্স নেই বা কোনো ক্যাপাসিটার নেই। যদি রেজিস্ট্যান্স ক্যাপাসিটার কিছু না থাকে তাহলে আমাদের পোটেনশিয়াল সেম হবে। তার মানে এখান থেকে 0 হলে এই টার্মিনালে এসেও 0 হবে, এখানে এসেও 0 হবে, আর এইখানে এসেও 0 হবে। কিন্তু এটা দিয়ে যখন উপরে যাবে তখন এই রেজিস্ট্যান্স পাচ্ছ, আর 0 হবে না। এই টার্মিনালে এসে 0 হবে না, ঠিক আছে? এই টার্মিনালে এসে 0 হবে না, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স চলে আসছে। ওকে, এখানে ভি আছে, এখানে পোটেনশিয়াল ভি আছে, তার মানে এই পয়েন্টে ভি হবে না, এই পয়েন্টে ভি হবে। বুঝতে পারলে? আচ্ছা, এই পয়েন্টে যদি ভি হ্যাঁ। হয় তাহলে এই পয়েন্টে কত হবে? এই পয়েন্টটাই, এই পয়েন্টে এই পোটেনশিয়াল কত হবে? এই পয়েন্টে পোটেনশিয়াল কি 0 হবে না ভি হবে? বি হবে। ভি হবে, কারণ সেম ওয়্যার। এখানে এই ওয়্যারের মধ্যে এই অবধি তো কোনো কোনো কিছু নেই, কোনো অ্যাপ্লায়েন্স নেই। তাহলে অ্যাপ্লায়েন্স না থাকলে সেম ওয়্যার যদি থাকে তাহলে পোটেনশিয়াল সেম থাকে। তাহলে একটা ওয়্যার দিয়ে, সিম্পল একটা ওয়্যার দিয়ে কানেকশন আছে, তাহলে এখানেও পোটেনশিয়াল ভি হলো। ঠিক আছে, ওকে। নাও এই টার্মিনালে বলো কত হবে পোটেনশিয়াল? আমরা কি বলতে পারছি এই টার্মিনালে কত হবে পোটেনশিয়াল? না, আমাদের বলা যাচ্ছে না, কারণ জিরোটাও এখান দিয়ে আমি ডিনোট করতে পারছি না, ক্রস করতে পারছি না, কারণ এখানে রেজিস্ট্যান্স চলে আসছে একটা। আবার ভিটাও এখানে ক্রস করতে পারছি না, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স চলে আসছে। চলো, এই টার্মিনালে পোটেনশিয়ালটা আমরা বলতে পারছি না। আর একটা হচ্ছে এই পয়েন্টে পোটেনশিয়ালটা আমরা বলা যাচ্ছে না। দেখো, এটা দিয়ে বি ক্রস করা যাচ্ছে না, এটা দিয়ে জিরোকে ক্রস করা যাচ্ছে না, আর এই টার্মিনালে পোটেনশিয়াল তুমি জানোই না, কিছুই বলতে পারবে না। তাহলে আমি যদি এই টার্মিনালটাকে এক্স নিয়ে নিই, তাহলে আমাকে বলো এই টার্মিনালে এক্স নিলে এই পয়েন্টের পোটেনশিয়ালটাও এক্স হয়ে যাবে না? দেখো, হ্যাঁ এই পয়েন্টে হবে। পোটেনশিয়াল এক্স হয়ে যাবে না? আচ্ছা, আর এই টার্মিনালের পোটেনশিয়ালটা আমি ওয়াই ধরে নিলাম। তাহলে দেখো, এবার সবগুলো কমপ্লিট হয়ে যাবে, এবার সবগুলো কমপ্লিট হয়ে যাবে। ট্রাই করো, ট্রাই করো, চলো। তাহলে ফার্স্ট এটা এই পোটেনশিয়ালটা বলো, এই পোটেনশিয়াল কোথায় কানেকশন আছে? ভি আর এক্স এর মাঝে, ভি আর এক্স এর মাঝে কানেকশন আছে। তোমরা বুঝতে পারলে এটা? সেম পোটেনশিয়াল মেথডটা বুঝতে পারলে? কারণ এই দিয়ে বড় বড় নিউমেরিক্যাল তোমরা সলভ করতে পারবে। এমন এত মানে কমপ্লেক্স তোমার নেটওয়ার্ক দেবে যাতে সেম পোটেনশিয়াল মেথড দিয়ে খুব ইজিলি ফিগার আউট করতে পারবে এটাকে। হ্যাঁ পোটেনশিয়াল মেথডটা খুব ভালো করে বুঝে রাখো, পোটেনশিয়াল মেথডটা খুব ভালো করে বুঝে রাখো। সো ভি আর এক্স যেটা আছে, ভি আর এক্স যেটা আছে সেটা হচ্ছে 2 ওহম, রাইট? ভি আর এক্স, এটা 2 ওহমটা ভি আর এক্স এর মধ্যে কানেকশন রয়েছে। সো ভি আর এক্স, এটা হচ্ছে ভি আর এক্স। ভি হচ্ছে এ টার্মিনাল, সো এটা হচ্ছে ভি আর এক্স এর মধ্যে 2 ওহম আছে, ভি আর এক্স এর মধ্যে 2 ওহম আছে।
ওকে, নাও এটা বলো, এই 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 পোটেনশিয়ালটা বলো, এটা এটা হয়ে গেল। এই পোটেনশিয়ালটা বলো ভি আর জিরোর মধ্যে। ভি আর জিরো মানে কোথায়? এটা এ আর বি এর মধ্যে না? বি আর জিরোর হ্যাঁ মধ্যে কানেকশন আছে, তার মানে কি এ আর বি এর মধ্যে কানেকশন। তাহলে এইভাবে কানেকশন করে দাও একটা। ওকে, আচ্ছা তারপরে এটা হয়ে গেল। আর কোনটা করবো? এটা করো, এটা করো, যে কোনো একটা করতে পারো। ভি আর ওয়াই, ভি অ্যান্ড ওয়াই, ভি অ্যান্ড ওয়াই এর মধ্যে কানেকশন, তার মানে ভি অ্যান্ড ওয়াই কোথায় আছে? ভি অ্যান্ড ওয়াই এখানে আছে, তার মানে এই দিকের একটা কানেকশন করে দাও এইরকম ভাবে। এই একটা কানেকশন হয়ে গেল, তাহলে এই এই টার্মিনালটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আচ্ছা এটা বলো, এটা বলো ওয়াই অ্যান্ড জিরোর সঙ্গে ওয়াই আর জিরো, ওয়াই অ্যান্ড জিরো, ওয়াই জিরো কোথায় আছে? আচ্ছা ওয়াই অ্যান্ড বি হবে। ওয়াই অ্যান্ড জিরো মানে ওয়াই অ্যান্ড বি, কারণ এটা জিরোটা পোটেনশিয়াল, এটা হচ্ছে ভি পোটেনশিয়াল। ওকে, এ অবধি বুঝতে পেরেছো? এ অবধি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। এটা আছে কার সাথে কার সাথে কানেকশন? ওয়াই অ্যান্ড এক্স এর সাথে কানেকশন, ওয়াই অ্যান্ড এক্স এর সাথে কানেকশন। ওয়াই কোথায়? এখানে ওয়াই, এটা হচ্ছে এক্স। ওকে, তার মানে আমাদের এটার সাথে এই এই ওয়্যারের সাথে কোনো কানেকশন হবে না, তার মানে এটা আমরা উপর দিয়ে নিয়ে যাবো, মানে এইরকম ভাবে নিয়ে যাব। এটা এরকম ভাবে এই উপর দিয়ে নিয়ে এর সাথে কানেকশন করব, এটা উপর দিয়ে কানেকশন হবে। ঠিক আছে, উপর দিয়ে কানেকশন হবে। ওকে, আর এই টার্মিনালটা এক্স, এটা হয়ে গেছে তাহলে, আর এক্স আর জিরোতে মানে এটা টার্মিনাল। ওকে, এই টার্মিনালটা হয়ে গেল। দেখো এটা একটা হুইস্টন ব্রিজ মনে হচ্ছে? হ্যাঁ স্যার মনে তো হচ্ছে, বাট স্যার ছটা রেজিস্টার মিডিলে দুটো হয়ে গেল, তার মানে কি দুটো দিয়ে কি কারেন্ট ফ্লো করবে না? দুটো দিয়ে চলো দেখা যাক আগে। এই এটা কি হুইস্টন ব্রিজ ফলো করছে? এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ কি? সেটা আগে আমাকে বলো, এটা কি ব্যালেন্স হুইস্টন ব্রিজ? স্যার দুটো আছে তো ব্যালেন্স। না না, তুমি আগে বলো ব্যালেন্স হুইস্টন ব্রিজ কি না। ব্যালেন্স হ্যাঁ করতে গেলে কি হয়? আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু আর থ্রি বাই আর ফোর। আর ওয়ান বাই আর টু এটা আর ওয়ান হয়, এটা আর টু হয়, এটা আর থ্রি হয়, এটা আর ফোর হয়। সো আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু আর থ্রি বাই আর ফোর, তার মানে আর ওয়ান বাই আর টু কত হচ্ছে? টু বাই টু, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে টু বাই টু। এটা তো ব্যালেন্স তো হচ্ছে, বাট ব্যালেন্স তো হয়ে যাচ্ছে, বাট এর ভেতরে দুটো আছে। আমরা তো স্যার একটা দিয়ে করিয়েছিলেন, একটা দিয়ে যখন ব্যালেন্স যখন করিয়েছিলাম তখন কোন দুটো পোটেনশিয়াল সেম, কোন দুটো টার্মিনালের পোটেনশিয়াল সেম, সেই টার্মিনালের রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ফ্লো হবে না। আমাকে বলো এ আর বি এর মধ্যে যে আছে, এ আর বি এর কি পোটেনশিয়াল সেম আছে? এ আর বি এর কি পোটেনশিয়াল সেম? বলো, এ আর না বি এর কি পোটেনশিয়াল সেম? না, সেম নয়। এটাতে ভি আছে, এটাতে জিরো আছে। আচ্ছা এক্স অ্যান্ড ওয়াই এর কি পোটেনশিয়াল সেম? ব্যালেন্স হ্যাঁ হুইস্টন ব্রিজ হলে, হ্যাঁ তুমি তো এক্ষুনি বললে যেটা হ্যাঁ ব্যালেন্স, এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ। তাহলে ব্যালেন্স হুইস্টন ব্রিজ যদি হয় তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে পোটেনশিয়াল সেম হবে, আর যেই পোটেনশিয়ালটা সেম হয়ে যাবে আমাদের এই এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এই এক্স আর ওয়াই এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, তার মানে এই রেজিস্ট্যান্সটা অফ হয়ে যাবে, এই রেজিস্ট্যান্সটা পুরোপুরি অফ হয়ে যাবে। বাট এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে, এই এই যে এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে। ওকে, তাহলে স্যার কিভাবে হবে আমাদের? চলো দেখা যাক ইকুইভ্যালেন্টটা। ইকুইভ্যালেন্টটা এটা আর এটা একটা সিরিজ কানেকশন না? এই আর ওয়ান আর আর থ্রি এটা একটা সিরিজ কানেকশন। হ্যাঁ স্যার, এটা আর এটা সিরিজ কানেকশন। হ্যাঁ স্যার, এটা এই দুটো সিরিজ কানেকশন, কারণ এটা নেই, এটা তো পুরো নেই না, এটা পুরো নেই, এখান দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না, তার মানে এটা আর এটা সিরিজ কানেকশন। ওকে, চলো দেখা যাক। এটা টার্মিনাল এ, এটা টার্মিনাল বি টার্মিনাল। ওকে, এটা হচ্ছে বি টার্মিনাল। তাহলে এ আর বি টার্মিনাল যদি হচ্ছে, তার মানে এটা উপরে উপরে কত হচ্ছে? টু প্লাস টু, 4 ওহম, আর এটা হচ্ছে 4 ওহম। আর স্যার মাঝেরটা কোথায় গেল? এ আর বি এর সাথে এখানে একটা কানেকশন করে দাও, এটা 2 ওহমের। ওকে, এবার বলতে পারবে আর ইকুইভ্যালেন্টটা? হ্যাঁ, এবার খুব সোজা, আর ইকুইভ্যালেন্টটা ফাইন্ড করে নাও। বুঝতে পেরেছো পারবেনি? তোরা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। সো আর ইকুইভ্যালেন্ট, 1/r ইকুইভ্যালেন্ট কত হয় ফাইন্ড করে নাও। 1/, ফর্মুলা কি? 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে আইদার 5টা থাকুক, দেখো এটা ছটা ছটা রেজিস্ট্যান্স ছিল, তবু এটা ওয়েস্টার্ন ব্রিজ। আইদার 5টা থেকে 6টা। যদি তোমরা ডাইরেক্ট না বুঝতে পারো যে এটা সিরিজ কানেকশন না প্যারালাল কানেকশন, তাহলে মাস্ট বি সেটা ওয়েস্টার্ন ব্রিজ আছে।
কত হয় বলো আর ইকুইভ্যালেন্ট? চলো ক্যালকুলেট করে নিতে হবে। 1/r ইকুইভ্যালেন্ট ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আর করা যাবে না আমাদের। 1/4 প্লাস 1/2 প্লাস 1/4। এলসিএম কত হবে বলো তো? এলসিএম 4 আর 2 কত? 8 না? 8 তো এলসিএম। কত এলসিএম হ্যাঁ বলো? স্যার 2 2 2 না 4 তো এলসিএম। 8 কেন? স্যার 4 ই হবে। 4 এলসিএম 4। সো 1 প্লাস 2 প্লাস 1, সো হয়ে গেল 4/4, তার মানে 1 ওহম। স্যার আমার তো 8/8 আসলো। 8/8 কেন আসবে? 4 2 4, তার মানে 2 দিয়ে যদি দাও তাহলে 2 2, তো 2 1 1 1 মানে না 4 আসবে তো, 4 আসবে এলসিএম 4 আসবে তো দেখো। না আমার 8 যে করে বেরিয়ে গেল। হ্যাঁ হতে পারে। তুমি আচ্ছা তুমি 4 দিয়ে তুমি যদি প্রথমে করো তাহলে হ্যাঁ 8 আসবে। হ্যাঁ তুমি যদি 4 দিয়ে করো তাহলে 8 আসবে, আর যদি তুমি 2 দিয়ে করো তাহলে 4 আসবে এলসিএম। ঠিক আছে, তো 3 প্লাস 4, 4/4, 1 ওহম। 1 ওহম রেজিস্ট্যান্স, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হয়ে গেছে? 1 ওহম। আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 ওহম। বুঝতে পারলে কিভাবে করতে হবে? উইস্টন ব্রিজ প্রথমে চেক করে নেবে, তারপর ব্যালেন্স উইস্টন ব্রিজ চেক করবে, ব্যালেন্স উইস্টন ব্রিজ চেক করার পর আমাদের আর ইকুইভ্যালেন্ট, আমাদের সিরিজ কানেকশন না প্যারালাল কানেকশন দেখে আমরা আর ইকুইভ্যালেন্টটা ফাইন্ড করে দেবো। আর আর ইকুইভ্যালেন্ট ফাইন্ড করে নিলে তো আমরা যে কোনো কোশ্চেন পেরে যাবো। আর মেন টার্গেট। তারপর আমাদের পোটেনশিয়াল যেটা দেওয়া থাকবে, কারেন্ট বের করতে পারবো, যা বলবে সেটা আমরা খুব ভালো করে শিখে এসেছি, সেগুলো আমরা ফাইন্ড করে নিতে পারবো। চলো উইস্টন ব্রিজটা এখানে কমপ্লিট হলো। এরপরে চলো এটারই একটা অ্যাপ্লিকেশন, এই উইস্টন ব্রিজেরই একটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ হেডিং করো মিটার ব্রিজ। মিটার ব্রিজ স্যার এখানে কোনো মেজার করতে হয়? হ্যাঁ মেজার করতে হয়। মিটার ব্রিজ, মিটার ব্রিজটা তোমাদের খুব 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 সুন্দর একটা প্র্যাকটিক্যাল হয় মিটার ব্রিজটা। ক্লাস 12-এ মেবি এখন তোমাদের ইনক্লুড করে দিয়েছে মিটার ব্রিজটা, দেখবে তো তোমাদের নিউ সিলেবাসে মেবি ইনক্লুড করেছে। আমাদের ওটা আগে ফার্স্ট ইয়ারে থাকতো, গ্রাজুয়েশনে থাকতো, ওটা এখন শুনেছি নাকি আমি ইনক্লুড করে দিয়েছে। তো মিটার ব্রিজ দিয়ে কি করে? মিটার ব্রিজ দিয়ে হয় কি, আমরা কোনো আননোন রেজিস্ট্যান্স কে মেজারমেন্ট করা হয়। আমাদের যে রেজিস্ট্যান্স রয়েছে, আমাদের যে কোনো তুমি একটা রেজিস্ট্যান্স আমাকে দাও, আমরা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজারমেন্ট করবো সেটা আমরা মিটার ব্রিজ দিয়ে মেজারমেন্ট করবো। তাহলে মিটার ব্রিজের মেন ফান্ডামেন্টালটা কি? মেন ফান্ডামেন্টালটা হচ্ছে মেন ইউজেসটা কি? ইউজেস হচ্ছে টু মেজার the to measure the value of unknown resistance, তা যে কোনো আননোন রেজিস্ট্যান্স কে, হ্যাঁ যে কোনো আননোন রেজিস্ট্যান্স কে আমি মেজার করতে পারবো থ্রু মিটার ব্রিজ। টু মেজার দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স। আর এটা কোন প্রসেসে কাজ করে? ইট ওয়ার্কস অ্যাট, লিখে রাখো, ইট ওয়ার্কস অন হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজ যে ফান্ডামেন্টালে কাজ করে, সেই হুইস্টন ব্রিজ ফান্ডামেন্টালটাই মিটার ব্রিজটাও কাজ করে। হুইস্টন ব্রিজ যেভাবে ফান্ডামেন্টাল R1/R2 ইকুয়াল টু R3/R4 যে ফান্ডামেন্টালে কাজ করে, এই ব্যালেন্স হুইস্টন ব্রিজ যেটা যে ফান্ডামেন্টালে হচ্ছে মিটার ব্রিজটাও এখানে কাজ করে। ওকে, এখানে দেখা গেল আমরা যখন ড্র করলাম মিটার ব্রিজ, যখন আমরা দেখি তখন আমরা এইরকম ভাবে R5 এর যে রেজিস্ট্যান্সটা থাকে সেই রেজিস্ট্যান্সটা ড্র করি না আমরা। এখানে এরকম ভাবে এটা R3 হয়, এটা R4, আর এটা A টার্মিনাল, এটা হচ্ছে B টার্মিনাল, R1, R2, R3, R4। আর এই দিকে যেহেতু এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ, মানে মিটার ব্রিজ করছি, তার মানে ব্যালেন্স হুইস্টন ব্রিজ হবেই। ব্যালেন্স হুইস্টন ব্রিজ আমাকে করতেই হবে, তবেই আমরা মিটার ব্রিজটা আমরা নিয়ে আসতে পারবো। আর ব্যালেন্স হুইস্টন ব্রিজ যদি হয় তাহলে R5 দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো হবে? ব্যালেন্স হুইস্টন ব্রিজ দিয়ে কি মিডিলে R5 দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না নিশ্চয়ই। তার মানে এখানে যদি আমি R5 এর জায়গায় যদি আমি একটা
R5 এর জায়গায় যদি আমি একটা গ্যালভানোমিটার লাগিয়ে দিই, তার মানে গ্যালভানোমিটারটা কি কাজে ব্যবহার করা হয়? ইউজেসটা কি গ্যালভানোমিটারের ইউজেস? হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছো গ্যালভানোমিটার? হ্যাঁ স্যার, আচ্ছা জানতাম। শুনেছি, নাম রেজিস্ট্যান্স তো শুনেছি মাপার জন্য। গ্যালভানোমিটার। রেজিস্ট্যান্স মাপার জন্য, এই দেখো গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স মাপার জন্য না, গ্যালভানোমিটার কারেন্টের ডিরেকশন মেজার করার জন্য, কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে এন্ড কারেন্ট ডিটেক্ট করার জন্য। একটা ওয়্যারের মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হচ্ছে কি কারেন্ট ফ্লো হচ্ছে না, আর কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে মেজার করা হয় গ্যালভানোমিটার দিয়ে। গ্যালভানোমিটার দিয়ে কারেন্টের ভ্যালু মেজারমেন্ট করা হয় না, এটা ভুল কনসেপ্ট অনেকের থাকে। গ্যালভানোমিটার দিয়ে কারেন্টের ভ্যালু মেজারমেন্ট করা হয় না, গ্যালভানোমিটার দিয়ে কারেন্টের ডিরেকশন আর কারেন্ট ফ্লো হচ্ছে কিনা সেটা ডিটেক্ট করা হয়। ঠিক আছে, কোনো ওয়্যার দিয়ে কারেন্ট যখন ফ্লো স্যার হবে তাহলে তখন কি করে অ্যামমিটারটা বুঝতে কি? পারবে? অ্যামমিটার দিয়ে কারেন্টের ভ্যালু মেজার করা হয়, কত কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে সেটা মেজারমেন্ট করা হয় অ্যামমিটার দিয়ে। ঠিক আছে, অ্যামমিটার দিয়ে ভ্যালু মেজারমেন্ট করা হয়। তোমার কোনো একটা ওয়্যার দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে তুমি কিভাবে দেখবে? যে হাত স্যার টাচ করে দেখবো, যদি ঝটকা দেয় আমাকে তাহলে আমি তাহলে বুঝবো কারেন্ট ফ্লো হচ্ছে, না কারেন্ট ফ্লো হচ্ছে না, সেভাবে তো চেক করা হয় না নিশ্চয়ই। তাই গ্যালভানোমিটার লাগানো হয় একটা। গ্যালভানোমিটার যদি ডিফ্লেকশন দেয় তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ ওখানে কারেন্টের ফ্লো হচ্ছে, আর যদি ডিফ্লেকশন কোন দিকে দিচ্ছে, রাইট সাইডে না লেফট সাইডে, সেই হিসেবে আমরা ডিরেকশন করে ডিনোট করতে পারবো যে একটা ওয়্যার দিয়ে কোন দিকে কারেন্টটাকে ফ্লো হচ্ছে, ইন দিস ডিরেকশন কি অপোজিট অন্য ডিরেকশনে হচ্ছে। তার মানে এইখানে যে কারেন্ট গ্যালভানোমিটার যদি লাগাই তাহলে গ্যালভানোমিটারের নো ডিফ্লেকশন হবে, রাইট? গ্যালভানোমিটার এই টার্মিনালে যদি গ্যালভানোমিটার একটা কানেক্ট করে দিই তার মানে হবে না, বিকজ এই ওয়্যার দিয়ে কোনো কারেন্টই আসবে না। ঠিক আছে, বিকজ এই ওয়্যার দিয়ে কারেন্ট কেন আসবে না? বিকজ এই টার্মিনাল এক্স টার্মিনাল আর ওয়াই টার্মিনালের পোটেনশিয়াল সেম, যেটা আমরা উইস্টন ব্রিজে খুব ভালো করে দেখে আসতাম যে কেন সেম সেটা আমরা বুঝতে পারলাম যে এক্স আর ওয়াই টার্মিনালে পোটেনশিয়াল সেম হলে কি হবে, এই ওয়্যার দিয়ে মাঝের ওয়্যারটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। চলো মিটার বিজে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে, একটু তোমরা একটু দেখে নাও, তারপর ডায়াগ্রামটা ড্র করতে শুরু করো। ডায়াগ্রামটা একটু ভালো করে ড্র করবে, দেখার মতো। এটা ওয়্যার নিলাম ইকুয়াল ওয়াইজের, মানে ওয়্যারটা যেন একদম সব দিকে ক্রস সেকশন এরিয়া যেন সব সেম হয়। ইকুয়াল ওয়্যার নিয়ে এখানে দুটো কপার প্লেট লাগানো হয়। তোমরা ডায়াগ্রামটা ড্র করতে শুরু করো। এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা মেজারমেন্ট করবো। মিটার বেস দিয়ে কি মেজারমেন্ট করা হয়? মিটার বেস দিয়ে আমাদের আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু মেজারমেন্ট করা হয়। তাহলে এখানে হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে এস, যেটা হচ্ছে এটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স। আমরা পরে সব সব ডিনোট করে দিচ্ছি, আগে ডায়াগ্রামটা ড্র করে নাও, আমরা সব ডিনোট করে দেবো কোনটা কিরকম আছে। আচ্ছা, আর এইখানে যেহেতু এটা মিটার বেস, তাহলে একটা মিটারও থাকবে, সেখানে একটা মিটার স্কেল থাকবে। তো এখানে মিটার স্কেলটা এরকম ভাবে একটা স্কেল বানিয়ে নাও, স্কেলের মতো দেখতে যা একটু লাগে। ওকে, এটা একটা স্কেল, এটা হচ্ছে ওয়্যার, আর এখান থেকে এই টার্মিনাল থেকে এই টার্মিনাল থেকে এটা
কার মনে হচ্ছে ডায়াগ্রামকে ড্র করতেই হবে? এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে সেল আমাদের বি হচ্ছে সেল। হ্যাঁ, মোটামুটি আমার কমপ্লিট। তোমাদের হয়েছে কমপ্লিট? না স্যার স্যার, ওপরটা বাকি। এটা কি দেওয়া আছে, ঠিক আছে, কিটাকে কানেক্ট করা আছে। কি দিতেও পারো, না দিতেও পারো, কোনো অসুবিধা নেই, কিটাকে কানেক্ট করা আছে। আর এটা হচ্ছে সেল বি, এটা হচ্ছে সেল। যখন একসাথে দু তিনটে ব্যাটারিকে জয়েন করা থাকে তখন সেটাকে সেল বলা হয়। সেই জন্য দেখো এখানে দুটো দুটো ব্যাটারিকে একসাথে জয়েন করা আছে, সেই জন্য এরকম ডায়াগ্রামটা ড্র করেছি। হয়ে গেছে? হয়ে গেলে বলবে। আচ্ছা, এগুলোকে লিখে রাখো। এটা হচ্ছে থিক কপার প্লেট, এটা হচ্ছে ম্যাঙ্গানিয়ান ম্যাঙ্গানিন ওয়্যার, সরি, ম্যাঙ্গানিন ওয়্যার অ্যান্ড ম্যাঙ্গানিন ওয়্যার। এটা হচ্ছে আর হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, এটা লিখে রাখো আননোন রেজিস্ট্যান্স। আননোন রেজিস্ট্যান্স। এস হচ্ছে রেজিস্ট্যান্স বক্স, রেজিস্ট্যান্স বক্স, এস হচ্ছে রেজিস্ট্যান্স বক্স অ্যান্ড আর কি আছে, আর ব্যাস, কমপ্লিট। পরে লেখা হয়েছে। হয়ে গেছে বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, দেখো এখানে যে ওয়্যারটা যেটা থাকে এটার কমপ্লিটলি একটা শুনে নাও ভালো করে, কনসেপশন শুনে নাও। এটা হচ্ছে একটা মানে ইকুয়াল ওয়াইডের একটা ম্যাঙ্গানিনের ওয়্যার। ম্যাঙ্গানিনের ওয়্যার কেন নেওয়া হয়, প্রথম কোয়েশ্চেন এখান থেকে আসে যে ম্যাঙ্গানিন ওয়াই উই টেক ম্যাঙ্গানিন ওয়্যার। দেখো ম্যাঙ্গানিন ওয়্যার হচ্ছে কি একটা যখন আমরা এক্সপেরিমেন্টটা করি যখন আমরা, তখন আমাদের ওয়্যারের যদি রেজিস্ট্যান্স না চেঞ্জ হয়, আমরা তো একটা আননোন রেজিস্ট্যান্স ফাইন্ড করছি, এই এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালু কতটা সেটা আমরা ফাইন্ড করবো। সেখানে যদি ওয়্যারের কোনো একটা রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায় তো আমাদের ভ্যালুতে প্রবলেম হবে। সো ম্যাঙ্গানিনের ওয়্যার কি হয়, ম্যাঙ্গানিনের ওয়্যারের রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিফারেন্সে কোনো রেজিস্ট্যান্সের চেঞ্জ হয় না, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে, এই জন্য আমরা নিই ম্যাঙ্গানিনের ওয়্যার। ওকে, এখানে ঠিক কপার প্লেট, হ্যাঁ এগুলো স্টিলের প্লেট নিলেও হতো, গোল্ডের প্লেট নিলেও হতো, বাট আমরা যেহেতু কপার চিপ মেটেরিয়াল সেই জন্য আমরা এখানে ঠিক কপার প্লেট নিই। এটা ঠিক কপার প্লেট, এটা ঠিক কপার প্লেট, এটাও ঠিক কপার প্লেট, এই মাঝের এটাও আমাদের ঠিক কপার প্লেট। ওকে, আচ্ছা এখানে আমরা নিই, এটা হচ্ছে কেস, এটা কি নিলাম, এটা হচ্ছে আমাদের সেল নিলাম, আর এখানে হচ্ছে একটা আননোন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা ফাইন্ড করতে হবে। আর এস হচ্ছে কি, এস হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বক্স, একটা রেজিস্ট্যান্স বক্স থাকে যেখানে আমরা রেজিস্ট্যান্স গুলোকে আমরা ভ্যারি করতে পারি, রেজিস্ট্যান্সকে ভ্যারি করতে পারি, বাট সেটা হচ্ছে নন রেজিস্ট্যান্স, মানে এই যে রেজিস্ট্যান্সের টোটাল রেজিস্ট্যান্স কত হবে সেগুলো আমরা ভ্যারি করতে পারি। এরকম আমাদের একটা রেজিস্ট্যান্স বক্স থাকে, এই যে এখানে নব গুলো থাকে, ঠিক আছে, এগুলো নব, রেজিস্ট্যান্সের নব, মানে এগুলোকে তুলে দিলে রেজিস্ট্যান্সটা সার্কিটে পড়ে গেল, মানে যতগুলো তুলে দেবে মানে মানে একটা ক্লোজ করে কিংবা ওপেন করে, হ্যাঁ এরকম ভাবে তুমি রেজিস্ট্যান্সকে চেঞ্জ করতে পারবে। এটা বক্সের মতো থাকে, ওই বক্সের রেজিস্ট্যান্সকে তুমি চেঞ্জ করা যায়, এটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স এস।
ঠিক আছে। আর বাকিগুলো এটা হচ্ছে একটা মিটার আছে। আর এই ওয়্যারের সাথে এইখানে সি টার্মিনাল নিয়ে নিলাম, আমি এটার নাম দিয়ে দিলাম সি। এই পয়েন্টের এই সি এর সাথে একটা গ্যালভানোমিটার কানেক্ট করে দাও। আমাদের এইটুকুটা ডিস্টেন্স অনেকটা কম হয়ে গেছে আমার। গ্যালভানোমিটার কানেক্ট করে দাও। গ্যালভানোমিটারের একটা টার্মিনাল এই সি এর সাথে কানেক্ট করো, আর একটা টার্মিনাল এটার সাথে কানেক্ট করে এখানে একটা জকি লাগিয়ে দাও। ঠিক আছে, জকি লাগিয়ে দাও। ঠিক আছে, তোমাদের যদি জায়গা থাকে তাহলে একটা টার্মিনালে জি করো, মানে জি এর সাথে একটা টার্মিনাল করো, আর ঠিক নিচে জি এর নিচে একটা জে এর সাথে গান লাগিয়ে দাও। এটা হচ্ছে জকি। যেটা এটা এই জকিটা চেঞ্জ করে করে ওয়্যারের মানে ওয়্যারের লেন্থটাকে চেঞ্জ করবো। মানে ওয়্যারের আমি জকিটা একবার তুলে এখানে বসাবো, তারপর আবার এখানে বসাবো, তারপর আবার এখানে বসাবো, মানে পুরো ওয়্যারটাতে আমি মুভ করাতে পারবো জকিটাকে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? এই টার্মিনালটা, এটা হচ্ছে জকি, এটা হচ্ছে জকি। আর এই পয়েন্টটাকে নিয়ে নাও, ডি পয়েন্ট নিয়ে নাও। মানে এই পয়েন্ট, যে পয়েন্টে এখন জকিটা লাগানো আছে সেই পয়েন্টটাকে নিয়ে নাও ডি। এই পয়েন্টটা হচ্ছে ডি। এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে ডি পয়েন্ট। ওকে, আর এখানে জে ইকুয়াল টু লিখে রাখো জকি। ওকে, জকির কাজ কি তাহলে? আমাদের জকি হচ্ছে এটা আমাদের ওয়্যারের লেন্থকে আমরা চেঞ্জ করতে পারবো। মানে এই যে গ্যালভানোমিটারের লেন্থ, ওয়্যারের লেন্থকে ভ্যারি করানো যাবে। এখানে একটু রাখলাম তাহলে ওয়্যারের লেন্থ হলো 1 মিটার, আবার একটু দূরে রাখলাম ওয়্যারের লেন্থ 2 মিটার, আর এটা আর একটু দূরে রাখলাম ওয়্যারের লেন্থ 3 মিটার হলো। আচ্ছা স্যার, এই ওয়্যারের লেন্থটা কত মিটার হয়? এই পুরো ওয়্যারের লেন্থটা, একটা আইডিয়াল মিটার ব্রিজের ওয়্যারের লেন্থ হয় 1 মিটার অর 100 সেন্টিমিটার। এটা হয় একটা আইডিয়াল মিটার ব্রিজের ওয়্যারের লেন্থ কত হয়? 1 মিটার আর 100 সেন্টিমিটার হয় আইডিয়াল মিটারের একটা ওয়্যারের লেন্থ। যদি তোমাদের বলা না থাকে, কোয়েশ্চেনে যদি বলা না থাকে কত ওয়্যারের লেন্থ কত, তাহলে তোমরা 100 সেন্টিমিটার নিয়ে কাজ করবে, 1 মিটার বা 100 সেন্টিমিটার নিয়ে কাজ করবে। চলো এখানে কি দেখতে হয়, এটা কি রকম, চলো দেখো। এটা হচ্ছে কি, এখানে আমাদের ফাইন্ড করতে হয় নাল পয়েন্ট। নাল পয়েন্ট ফাইন্ড করতে হয়। কি নাল পয়েন্টটা কি স্যার? নাল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, এই যে এই ওয়্যারের মধ্যে এমন একটা পয়েন্ট আছে যেখানে নাল পয়েন্ট আছে, যে নাল পয়েন্টে জকিকে আমি প্লেস যদি করি, তাহলে আমাদের গ্যালভানোমিটার জি দিয়ে কোনো কারেন্টের ফ্লো হবে না, কোনো কারেন্টের ফ্লো হবে না। মানে এই ওয়্যারের যদি আমি চেঞ্জ করতে থাকি, ওয়্যারকে চেঞ্জ করতে থাকি, তাহলে ওয়্যারকে চেঞ্জ করতে থাকলে ওয়্যারের রেজিস্ট্যান্সটাও, মানে ওয়্যারের লেন্থের হিসাবে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। ওয়্যারের লেন্থ হিসাবে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। স্যার বুঝলাম না। ওয়্যারে দেখো, ওয়্যারের তো কিছু একটা রেজিস্ট্যান্স থাকবে। হ্যাঁ স্যার, ওয়্যারের তো কিছু একটা রেজিস্ট্যান্স থাকবে। একটা ওয়্যার, নর্মাল ওয়্যারে এটা কিছু তো রেজিস্ট্যান্স থাকে, অল্প হলেও কিছু একটা রেজিস্ট্যান্স থাকে। সেই রেজিস্ট্যান্সটা আমাদের মানে লেন্থের ওপর ডিপেন্ড করে। তাহলে লেন্থ জকিকে মানে এইদিকে নিয়ে এসে লেফটে শিফট করলাম, রাইটে শিফট করলাম, এইরকম ভাবে যখন আমরা চেঞ্জ করব, যখন জকিকে যখন চেঞ্জ করা হবে, তখন আমাদের রেজিস্ট্যান্সের কিছু চেঞ্জ হবে। এবার রেজিস্ট্যান্সে চেঞ্জ করতে করতে এমন একটা পয়েন্ট পাবো যেখানে আমাদের এই পুরো ব্রিজটা, মানে পুরো মিটার ব্রিজটা হুইস্টন ব্রিজের মতো কাজ করবে, এবং হুইস্টন ব্রিজের মতো কাজ করে এই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কিভাবে? এই দেখো, এইরকম সিচুয়েশন হয়ে যাবে, যেখানে R1/R2 আর R3/R4 ইকুয়াল হবে, আর এটা দিয়ে কোনো ইকুয়াল এক্স আর ওয়াই পোটেনশিয়াল সেম হবে, আর গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। মানে গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন দিবে না, একদম জিরো। দেখো স্ট্রেট ভাবে থাকবে গ্যালভানোমিটারের, মানে যে নিডলটা থাকবে, যে সেই নিডলটা একদম স্ট্রেট ভাবে থাকবে। তো এখানে কোথায় রেজিস্ট্যান্স কোথায় আছে? এখানে আর রেজিস্ট্যান্স একটা দেখতে পাচ্ছি, এখানে এস হচ্ছে একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। আর বাকি দুটো রেজিস্ট্যান্স কোথায়? চল দেখা যাক বাকি দুটো রেজিস্ট্যান্স কোথায় আছে, একটু দেখি। ধরে নাও এই যে পয়েন্টটাই, ডি পয়েন্টটাই, যেখানে জকিটা আছে এখন, এই ডি পয়েন্টটাই ধরে নাও আমাদের নাল পয়েন্ট। ধরে নাও না নাল পয়েন্ট এখানে। আচ্ছা, আমরা নাল পয়েন্টটা কি করে বের করি সেটা বুঝতে পারলে? দেখো, আমরা প্র্যাকটিক্যালটা করতাম কিভাবে। এরকম একটা পুরো মিটার ব্রিজের সেট আপ থাকতো, এই জকিটাকে এখানে একবার টাচ করাতাম। ভালো করে দেখো, জকিটাকে যখন এইদিকে একবার টাচ করালাম, তখন দেখছি গ্যালভানোমিটার ডিফ্লেকশন এইদিকে দিচ্ছে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন। ওকে, আমি তুলে নিয়ে এসে আবার এইদিকে টাচ করালাম, তখন দেখছি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন এইদিকে দিচ্ছে। তার মানে কি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটার ঠিক মাঝে কোথাও নাল পয়েন্ট আছে। ওকে, আবার একটু টাচ করলাম এইদিকে, তাও দেখছি স্লাইটলি এইদিকে ডিফ্লেকশন দিচ্ছে। আবার একটু দূরে টাচ করলাম, এখানে টাচ করলাম, আবার দেখছি এইদিকে ডিফ্লেকশন দিচ্ছে। তার মানে কি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে, নাল পয়েন্ট আছে। লেটস আমি বলি কি, ধরে নাও আমাদের এটা হচ্ছে 5 মিটার, তো 5 মিটার বলছি, 20 সেন্টিমিটার।
একবার তুমি 20 সেন্টিমিটারে যখন জকিটাকে রেখেছো তখন তোমার ডিফ্লেকশন দিয়েছে রাইট সাইডে, ঠিক আছে। জকিটাকে তুলে নিয়ে এসে তুমি রাখলে কোথায়, 30 সেন্টিমিটারে। 30 সেন্টিমিটারে এইভাবেই চেক করতে হয়। 30 সেন্টিমিটারে রাখলে যেই তোমার যখন 20 সেন্টিমিটার রেখেছিলে তখন গ্যালভানোমিটার ডিফ্লেকশন যদি রাইট সাইডে দিচ্ছিল, জকিটাকে যখন 30 সেন্টিমিটারে এসে রেখেছো তখন গ্যালভানোমিটার ডিফ্লেকশন লেফট সাইডে দিচ্ছে। তার মানে তুমি এটা বুঝতে পারলে যে 20 আর 30 ঠিক মিডিল পজিশন, মানে 20 আর 30 মাঝামাঝি কোনো জায়গায়, মাঝামাঝি কোনো জায়গায় আমাদের নাল পয়েন্ট পাওয়া যাবে। মাঝামাঝি মানে এক্সাক্ট মাঝেও না পাওয়া যেতে পারে, একটু সাইড থেকে এদিক ওদিক হতে পারে, বাট 20 আর 30 মাঝে একটা নাল পয়েন্ট পাওয়া যাবে। চলো এবার করলে কি 20 থেকে 25 এর মাঝে দেখলে, 20 থেকে 25 এর মাঝে দেখলে একবার, যখন 25 এ দেখলে তখন আবার ডিফ্লেকশনটা রাইট সাইডে দিচ্ছে, বাট অল্প একটু দিচ্ছে, অল্প একটু ডিফ্লেকশন দিচ্ছে। ওকে, 25 থেকে এদিকে নিয়ে আসলে, এখানে নিয়ে আসলে 29 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার নিয়ে আসছে। চলো 26 সেন্টিমিটার, 26 যখন নিয়ে আসছে তখন গ্যালভানোমিটার ডিফ্লেকশন লেফট সাইডে অল্প একটু দিচ্ছে। তার মানে 25 আর 26 এর মাঝে নাল পয়েন্ট আছে, পেয়ে গেছো তোমরা কাছাকাছি, অনেক কাছাকাছি। এবার একটু একটু করে এগোতে হবে, এরকম আর অল্প একটু দিতে হবে, এরকম এগিয়ে এলে 25 থেকে এইদিকে এগোলে 25.1 এ এগোলে, এইদিকে 26 থেকে একটু এগোলে, এইভাবে করতে করতে এমন একটা পয়েন্ট চলে আসবে যে পয়েন্টে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন একদম জিরো, মানে এইরকম ভাবে ডিফ্লেকশন দিয়ে দেবে। আর সেই পয়েন্টটাতে আমরা পেয়ে যাব সেই যে নাল পয়েন্ট, সেই পয়েন্টটাকে বলা হবে নাল পয়েন্ট। সেই পয়েন্টটা হচ্ছে নাল পয়েন্ট। বুঝতে পেরেছো? বোঝা গেছে কিভাবে হয়, কিভাবে মেজার করা হয়। আর যে ইনস্ট্রুমেন্ট নাল পয়েন্ট দিয়ে মেজারমেন্ট করা হয় না, যে ইনস্ট্রুমেন্ট, যে রেজিস্ট্যান্সের ভ্যালু নাল পয়েন্ট দিয়ে মেজারমেন্ট করা হয় খুব অ্যাকুরেট হয়, মানে ভীষণ রকম, মানে একদম ভীষণ রকম অ্যাকুরেট তুমি নিতে পারো। মানে এই রেজিস্ট্যান্সের ভ্যালু যেটা বেরোবে সেটা 100% অ্যাকুরেট ভ্যালু বেরোবে, এখানে কোনো এরর আসবে না। নাল পয়েন্ট দিয়ে যেগুলো বের করা হয়, যেসব রেজিস্ট্যান্সের ভ্যালু কালার কোড দিয়ে বের করবে তবুও সেখানে মানে এরর আসবে, যেটা আমরা ক্যালকুলেট করতাম প্লাস মাইনাস সামথিং করে কালার কোড দিয়ে একটা রেজিস্ট্যান্স বের করতাম না ভ্যালু, সেই রেজিস্ট্যান্সের ভ্যালু বের করা আর নাল এই মিটার বিস দিয়ে কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু বের করা খুব অনেকটাই ডিফারেন্স আসবে। মানে এরর এখানে আসবেই না বলতে গেলে মিটার বিস দিয়ে, তুমি যদি না কোনো এখানে কোনো ভুল করো। অনেক স্টুডেন্ট মানে অনেক অনেক সময় কি করে, আমরা আমরা আমাদের অনেক ফ্রেন্ডরা করতো কি, সেই জন্য স্যার অনেক সময় বকাও দিত যে এইখানে একবার টাচ করলে প্রথমে আমাদের তো করতে হয় কি, প্রথমে স্যারকে দেখাতে হয়, মানে এক্সামে যখন হয় এখানে একবার টাচ করে, মানে এই পুরো সার্কিটের মানে মানে যে জয়িংটা না, আমি এই যে ড্র করলাম এই সার্কিটের কম্বিনেশনটা আমাদের নিজে হাতে করতে হতো। এখানে এগুলো কিচ্ছু জয়েন করা থাকতো না, এই যে মিটার বিজের এস কত হবে, আর কত, আর তো ফাইন্ড করতেই হবে আমাদেরকে, এস কত হবে, তারপর ভি কত নেবো আমরা, মিটার বিজের কোথায়, এগুলো সবগুলো নিজেদেরকে হাতে ওয়্যার কানেক্ট করতে হতো, এইরকম ভাবে একটা ওয়্যার কানেক্ট করতে হতো এখানে, এইরকম ভাবে মানে পুরোপুরি বুঝতে পারছো, পুরোপুরি ওয়্যার কানেক্ট করতে হতো, গ্যালভানোমিটার প্রোভাইড থাকতো, জকি প্রোভাইড থাকতো, আমাদের কাছে সবকিছু থাকতো, ওয়্যারটা নিজে মানে পুরো নিজে সেট আপ করতে হতো। এবার স্যারকে প্রথমে দেখাতে হতো যে আমাদের কানেকশনটা যদি ঠিক আছে, তার মানে একবার লেফট সাইডে টাচ করাতে হবে জকিকে, আর একবার রাইট সাইডে টাচ করতে, এটা মানে রাইট এক্সট্রিম রাইটে আর এক্সট্রিম লেফটে টাচ করিয়ে দেখাতে হতো যে এক্সট্রিম লেফটে যখন টাচ করাচ্ছ তখন গ্যালভানোমিটার ডিফ্লেকশন এক্সট্রিম রাইটে দিচ্ছে, আর যখন এক্সট্রিম রাইটে টাচ করাচ্ছ এই এই জায়গাটাই জকিটাকে, তখন গ্যালভানোমিটার ডিফ্লেকশন এক্সট্রিম লেফটে দিচ্ছে। এই জিনিসটা স্যারকে চেক করাতে হতো, ঠিক আছে, চেক করাতো সবাই, সেটা সবাই চেক করতো। তারপরে করতো কি, যেহেতু সময় মানে সময়ের মানে টাইম তাড়াতাড়ি করার জন্য করতো কি, জকিকে ধরে এইরকম ভাবে টিপ ধরে থেকে যেত, মানে এরকম 20-তে একবার টাচ করাতো, 30 তুলে নিয়ে গিয়ে আবার 30-তে টাচ করতো, এরকম করতো না, ধরে নিয়ে গিয়ে এরকম মানে এরকম ভাবে চেপে ধরে থেকে এরকম টিপ করাতো। এবার কোনো একটা পয়েন্টে তো নাল পয়েন্ট পেয়ে যাবে, এরকম ধরে চেপে এরকম টিপ করাচ্ছে 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 একটা জায়গায় এসে নাল পয়েন্ট পেয়ে গেল। কিন্তু অনেক সময় হতো কি, ওয়্যারটা ছিঁড়ে যেত, মানে ঘষে ঘষে ওয়্যারটার মানে ওয়েটটা চেঞ্জ হয়ে যেত, ওয়েটটা যখন চেঞ্জ হয়ে যাবে তাহলে কি হবে, রেজিস্ট্যান্সের চেঞ্জ হয়ে যাবে, তাহলে অ্যাকুরেট তুমি এই রেজিস্ট্যান্সের ভ্যালু পাবে না, তখন সেটা পাবে না। তাহলে নিয়ম হচ্ছে কি, একবার 20-তে টাচ করাও, একবার 30-তে টাচ করাও, একবার 25, একবার 26-এ, তারপর পয়েন্ট চেঞ্জ করো, পয়েন্ট 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 করে চেঞ্জ করো, তাহলে তারপরে দেখবে একটা পয়েন্টে নাল পয়েন্ট চলে আসবে। বুঝতে পেরেছো? বোঝা গেছে কিভাবে ডেটা নেওয়া হয়? এই এই ঘুম পাচ্ছে নাকি কারো, কারণ ঘুম পাচ্ছে? না, ঘুম পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে চলো। এই রেজিস্ট্যান্সটা করতে কতক্ষণ সময় দেওয়া থাকতো জানো আমাদের?
এই পুরো সার্কিটটা ডেটাগুলো নিয়ে ক্যালকুলেশন করে গ্রাফ তৈরি করতে আমাদের সময় দেওয়া থাকে 8 আওয়ার। ঠিক আছে, 8 আওয়ার। 8 আওয়ার্সেও আমাদের হতো না। তাহলে ভাবো 8 আওয়ার্স কন্টিনিউ, এরকম না যে মাঝে ব্রেক আছে, 8 আওয়ার্স ধরে কন্টিনিউ দাঁড়িয়ে আমরা প্র্যাকটিক্যাল করছি, মানে প্র্যাকটিক্যাল করতে হয়। তোমরা যদি করো তোমাদেরও করতে হবে। আর খুব মজাও লাগতো সবাই মিলে একসাথে, কখন চলে যেত সময় বুঝতে পারতাম না। এক্সামে 8 আওয়ার। ঠিক আছে, আচ্ছা চলো লেখো ডি পয়েন্ট ইজ কল্ড, এই যে ডি পয়েন্ট, এই যে ডি পয়েন্টটা, ডি পয়েন্ট is called null point because কেন ওটাকে নাল পয়েন্ট কেন বলছি, বিকজ ওই পয়েন্টে গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন দেয়নি, সেই জন্য ওটাকে বলা হচ্ছে নাল পয়েন্ট। and and no current in and no current in branch of CD। দেখো ডি পয়েন্টে যখনই আমি নাল পয়েন্ট পেয়ে গেলাম, তখন আমাকে বলো তো সি আর ডি এর মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করবে? সি আর ডি এর মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করবে? আমাদের দেখো সেলের সাথে পুরোটা কানেকশন আছে, এটা এই প্লেটের সাথে এই প্লেটের কানেকশন, এই প্লেটের সাথে এই প্লেটে পুরোটা কানেকশন আছে। বাট যেই আমি নাল পয়েন্ট পেয়ে গেলাম, আমার সি আর ডি এর মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো করবে? নাল পয়েন্ট পেয়ে গেলাম, নাল পয়েন্ট পেয়ে যাওয়া মানেই তো আমাদের হুইস্টন ব্রিজ হয়ে গেল। যতক্ষণ তুমি নাল পয়েন্ট পাচ্ছ না, ততক্ষণ তোমার ব্যালেন্স হুইস্টন ব্রিজ হচ্ছে না। ব্যালেন্স হুইস্টন ব্রিজ হচ্ছে না। যেই তুমি একবার নাল পয়েন্ট পেয়ে গেলে, তোমার হয়ে গেল কি ব্যালেন্স হুইস্টন ব্রিজ। আর যেই ব্যালেন্স হুইস্টন ব্রিজ হয়ে গেল, তাহলে এই যে মিডিলের যে ওয়্যারটা, মানে এই যে এই ওয়্যারটা, এই মিডিলের যে ওয়্যারটা আর এই ওয়্যারটার মধ্যে সি আর ডি এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। বোঝা গেছে? বুঝতে পেরেছো? ওকে, এবার লেখো লেট আর be the let r smaller let r be the resistance per unit length, r be the resistance per unit length। দেখো আমি যে ওয়্যারটা নিয়েছি সেই ওয়্যারটার লেন্থ কত, মানে ওয়্যারটার রেজিস্ট্যান্স কত, স্মল রেজিস্ট্যান্স, বাট ওয়্যারের রেজিস্ট্যান্স হয়, হ্যাঁ ওয়্যারেরও রেজিস্ট্যান্স হয়, সেই জন্য এটা স্মল আর নিয়েছি। খুব অল্প হবে, বাট সেই রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে, পার ইউনিট লেন্থের উপর ডিপেন্ড করবে। মানে 1 মিটারে হয়তো আর 2 মিটার লেন্থের ওয়্যারের হচ্ছে 2R হবে হয়তো, সেটা 3 মিটারের হচ্ছে 3R হবে, এরকম একটা। তো এই যে পার ইউনিট লেন্থের উপর রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে। তো আর বি দা রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, তো আর যদি পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স হয়, এবার এখানে এসো একটু। এখানে দেখো আমি যে এই যে ডি পয়েন্টে যেখানে নাল পয়েন্ট পেয়েছি, এই ডি পয়েন্টে যেটা নাল পয়েন্ট পেয়েছি, সেটা তো আমি জানি না কত মিটারে আছে। আমি মিটার ব্রিজ আছে, বাট আমাদের ফাইন্ড করতে হবে এখান থেকে এই পয়েন্ট অবধি কতটা, সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখান থেকে আমি এই পয়েন্টটাকে নিয়ে নিলাম আমি এল, মানে এই যে এটাকে এ পয়েন্ট দাও, এ পয়েন্ট নাম দাও, এই যে এই টার্মিনালটাকে এ পয়েন্ট নাম দাও, আর এই টার্মিনালটাকে আমি দিলাম, ধরে নাও এটা পয়েন্ট নাম দিলাম, এটাকে বি পয়েন্ট নাম দাও, বি, এটাকে বি দাও, এই পয়েন্টের নাম দাও বি, এটার নাম দাও এ। তাহলে এ থেকে ডি পয়েন্টের ডিস্টেন্স লেন্থ হচ্ছে এল নিয়ে নাও, এটা হচ্ছে এল। আর ডি থেকে বি পয়েন্টের লেন্থ নিয়ে নাও, কত হবে? এই ডি থেকে বি অব্দি লেন্থ কত হবে? 100 মাইনাস এল, 100 মাইনাস এল। ছোট ছোট লেখা হলো, একটু দেখে নাও। 100 মাইনাস এল। এই এ থেকে ডি অব্দি যে লেন্থ হলো সেটা হচ্ছে এল, আর ডি থেকে বি অব্দি যে লেন্থ হবে সেটা হচ্ছে 100 মাইনাস এল, বিকজ পুরোটা হচ্ছে 100। তাহলে আমি নাল পয়েন্ট যেখানে পেয়েছি সেটা হচ্ছে এই টার্ম লেফট সাইড থেকে, সেইটুকু ডিস্টেন্স আমি এল নিয়ে নিয়েছি, আর বাকিটা তাহলে 100 মাইনাস এলই হবে বাকিটা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তাহলে এখানে বলো, যদি আর বি দা রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ হয়, যদি আর বি দা রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ হয়, তাহলে আমি এখানে এটা বলতে পারবো কিনা দেখো না, আর এডি দ্যাট ইজ ইকুয়াল টু আর ইন্টু এল। দেখো এটা বোঝো, একটু ভালো করে বুঝতে পারবো, এটা বোঝো, নাহলে বুঝতে পারবে না। এটা আর এডি মানে এইটুকুটার এ থেকে ডি টার্মিনাল অব্দি, এইটুকুটার রেজিস্ট্যান্স কত হবে? আর ইন্টু এল। কেন?
আমি এখানে নিয়েছি কত, আর হচ্ছে পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে আর, পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে এল ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স কত হবে, আর এল, এল আর, আরে আর ইউনিটারি মেথডে করো না, এই যে ইউনিটারি মেথডে করো, ইউনিটারি, এই যে ওয়ান ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে এল ইউনিট রেজিস্ট্যান্স কত হবে, এল ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স কত হবে, আর ইন্টু এল, আর ইন্টু এল, তাই না, ওয়ান ইউনিটে যদি আর হয় তাহলে এল ইউনিটে কত হবে, আর ইন্টু এল, সেটাই আমি বললাম, আর এ ডি মানে এ থেকে ডি টার্মিনালের অব্দি রেজিস্ট্যান্স কত হবে, আর ইন্টু এল। এটা বুঝতে পেরেছো কেন আর ইন্টু এল হলো, আর ইন্টু এল কেন হলো বুঝতে পেরেছো, ওয়ান ইউনিট রেজিস্ট্যান্সের লেন্থ মানে ওয়ান ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে এল ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স কত হবে, আর ইন্টু এল। ওকে, তাহলে এবার আমাকে বলো আর আর এডি পেলাম, আর ডিবিটা কত হবে তোমরা আমাকে বলো, আর ডিবি কত হবে, আর ডিবি মানে এখান থেকে এইটুকুটা লেন্থের, এই ডি থেকে বি লেন্থের রেজিস্ট্যান্সটা কত হবে আমাকে বলো, ডি থেকে বি লেন্থের রেজিস্ট্যান্সটা, আর ডিবিটা কত হবে বলো, আর ইন্টু 100 মাইনাস এল। আর ইন্টু 100 মাইনাস এল, ভেরি গুড, আর মানে স্মল আর, রাইট, স্মল আর ইন্টু 100 মাইনাস এল, বুঝতে পেরেছো আই থিঙ্ক। ওকে, এবার দেখো তাহলে আমরা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, এটা রেজিস্ট্যান্স পেলাম, এটা রেজিস্ট্যান্স পেলাম, এই উপর রেজিস্ট্যান্স আর জানা আছে, এটা রেজিস্ট্যান্স এস আমাদের জানা আছে, এটা রেজিস্ট্যান্স বক্স, এটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত, এস, এস ধরে নিয়েছি, এস এর ভ্যালু কিছু একটা হতে পারে 50 ওহম 20 ওহম যা কিছু হবে, যা কিছু হবে আমরা যখন নিউমেরিক্যাল করবো তখন দেখতে পাবো। তো আমাদের এখানে দেখো আমি একটা হুইস্টন ব্রিজটা ড্র করতে পারি কিনা মিটার ব্রিজ থেকে, মিটার ব্রিজ থেকে হুইস্টন ব্রিজ হয়েছে কিনা সেটা আমরা দেখি। এটা একটা আছে, এদিকে R2 হবে, এদিকে R3 হবে, এদিকে R4 হবে, এ টার্মিনাল, এটাকে এ বললাম, এটা হচ্ছে বি টার্মিনাল, এটা হচ্ছে সি টার্মিনাল, এটা হচ্ছে ডি টার্মিনাল। তোমরা দেখো, তোমরা মিটার ব্রিজটা দেখো, এ টার্মিনাল আছে, বি টার্মিনাল আছে, সি টার্মিনাল আছে, ডি টার্মিনাল আছে। আমাকে বলো এ আর সি এর মধ্যে, এ আর সি এর মাঝে কোন রেজিস্ট্যান্স আছে, এ আর সি এর মাঝে তোমরা দেখে বলো আমাকে, এ আর সি এর মাঝে কোন রেজিস্ট্যান্সটা আছে, এ আর সি এর মাঝে কোন রেজিস্ট্যান্সটা আছে, আননোন রেজিস্ট্যান্সটা না, বলো, এ আর সি এর সাথে কানেকশন আননোন রেজিস্ট্যান্স, তো আর আননোন রেজিস্ট্যান্স থেকে নিয়েছিলাম আর, সিলভিয়া বুঝতে পারছো, সৌরভ, এ আর সি এর মাঝে এই যে দেখো না, এই আমি এই দেখো, হ্যাঁ স্যার। এই দেখো, এই দেখো এ, এটা এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা এ মানে এই পুরো প্লেটটাই এ, এই পয়েন্টটা এ মানে কি পুরো প্লেটটাই এ, আর এ আর সি এর মাঝে, এ আর সি এর মধ্যে কোন রেজিস্ট্যান্স আছে আর, এই যে এ আর সি এর মাঝে কোন রেজিস্ট্যান্স আছে, আর রেজিস্ট্যান্স, এই যে এটা তো ফাইন্ড করতে হবে আননোন রেজিস্ট্যান্স। ওকে, আর সি আর বি এর মাঝে, সি আর বি এর সাথে, সি মানে পুরোটা এটা, এই যে এই পুরোটা, এই ধরে নাও এটা পুরোটাই সি ধরে নিয়েছি আমি, এই পুরোটাই সি। ওকে, সি আর বি এর সাথে কোন কানেকশন আছে, এস, সি আর বি এর সাথে কানেকশন আছে এস। ওকে, দেখো তো সি আর বি এর সাথে কানেকশন আছে এস, আমাকে বলো বি আর ডি এর সাথে কোন কানেকশনটা আছে, বি আর ডি এর সাথে কোন রেজিস্ট্যান্সটা, বি আর ডি, বি আর ডি, বি আর ডি কোন রেজিস্ট্যান্স, ভ্যালুটা বলতে হবে না, জাস্ট রেজিস্ট্যান্সের নামটা বলো, বি আর ডি এর সাথে কোন রেজিস্ট্যান্স আছে বলো তাড়াতাড়ি, রেজিস্ট্যান্সের নামটা বলো, বি আর ডি এর সাথে রেজিস্ট্যান্স কোন রেজিস্ট্যান্সের কানেকশন আছে, আর ডিবি না, এক্ষুনি তো ক্যালকুলেট করলাম তোমাদের সামনে, আর ডিবি তো, বি আর ডি এর সাথে তোমরা তো বললে যার ভ্যালু হচ্ছে আর ইন্টু তোমার 100 মাইনাস এল, আর ডিবি তো আছে, আর এ আর ডি এর সাথে কোনটা আছে, আর এ বি, বুঝতে পারলে না এটা, দেখো আর এডি আর বিডির সাথে না, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো এখানে দেখো বিডির সাথে কোন কানেকশন আছে, এই বি আর ডি, এই টার্মিনালটাই, এই টার্মিনালটা, এইটুকুটা রেজিস্ট্যান্স কত, এইটুকুটা রেজিস্ট্যান্স কত, তোমরা যদি ক্যালকুলেট করেছো আর ডিবি, এইটুকুটা রেজিস্ট্যান্স, আর ডি থেকে বি টার্মিনাল অব্দি, এইখানে ডি থেকে বি টার্মিনাল অব্দি রেজিস্ট্যান্স কত, আর ডিবি,
আর ডি থেকে এ টার্মিনাল অব্দি তোমাদের রেজিস্ট্যান্স কত? আর এডি। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ বুঝছি। বুঝেছো? ওকে, তাহলে দেখো চারটে রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেট হয়ে গেছে। আর সি আর ডি এর সাথে কানেকশনটা কি আছে? সি আর ডি এর মাঝে কানেকশন কি আছে? গ্যালভানোমিটার। সি আর ডি এর সাথে কানেকশন আছে গ্যালভানোমিটার। সি আর ডি এর সাথে কানেকশন হচ্ছে গ্যালভানোমিটার, এন্ড আমাদের গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন দিচ্ছিল না, গ্যালভানোমিটার কোনো কানেকশন দিচ্ছিল না। যেহেতু আমি নাল পয়েন্ট পেয়ে গেছিলাম, কোনো কানেকশন দিচ্ছে না। তাহলে আমাকে বলো, এটা যদি মিটার ব্রিজটা এবার হুইস্টন ব্রিজ হয়ে যায়, মানে ব্যালেন্স হুইস্টন ব্রিজ হয়, তাহলে ব্যালেন্স হুইস্টন ব্রিজ হলে এই ফর্মুলা স্যাটিসফাই করবে না? দিস বাই দিস ইকুয়াল টু দিস বাই দিস, হ্যাঁ দিস বাই দিস ইকুয়াল টু দিস বাই দিস। আমরা করেছিলাম R1/R2 ইকুয়াল টু R2/R4। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সো we can write R by RAB, R by RAB, সরি RAB কেন, RAD, সরি RAD তো বি তো না, RAD, RAD, R by RAD equal to S by RDB, RDB। ঠিক আছে? দিস বাই দিস ইকুয়াল টু দিস বাই দিস, R by R2 ইকুয়াল টু R3 by R4। ওকে, চলো আমরা এবার ভ্যালু গুলো পুট করে দেবো, আমাদের ফাইন্ড আননোন রেজিস্ট্যান্স ফাইন্ড হয়ে যাবে। এটাই আননোন রেজিস্ট্যান্স ফাইন্ড করতে হবে। তো R বাই আর এডির ভ্যালু বলো, আর এডির ভ্যালু কত? এডির ভ্যালু কত? আর এডি আর আর ইন্টু এল। আর ইন্টু এল, স্মল আর ইন্টু এল। আচ্ছা, স্মল আরটা কার ছিল? স্মল আরটা কার রেজিস্ট্যান্স? স্মল আরটা তোমরা কিছুই বলতে পারছো না। স্মল আরটা কার রেজিস্ট্যান্স ছিল? কার বলো? রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ। হ্যাঁ, রেজিস্ট্যান্স পার ইউনিট কার? পার ইউনিট কার? রেজিস্ট্যান্স পার ইউনিট কার? আমার, তোমার, না মিটার ব্রিজের, না ওয়্যারের? হ্যাঁ সেটাই বলো। ওয়্যারের রেজিস্ট্যান্স স্মল আর সেটা, আর ওয়্যারের রেজিস্ট্যান্স আর হচ্ছে আরবি দ্য স্মল, মানে রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, ওয়্যারের রেজিস্ট্যান্স। ওকে, সো ইকুয়াল টু এস বাই আর ডিবি কত ছিল? আর ইন্টু 100 মাইনাস এল, 100 মাইনাস এল। ওকে, 100 মাইনাস এল হলো। আচ্ছা, এটা এখান থেকে আমাদের আর কাটলো, এই আরটা, এই আর কেটে দাও, আর আর কেটে দাও। সো হিয়ার আর ইকুয়াল টু এস ইন্টু এল বাই 100 মাইনাস এল। এটা হয়ে গেল আমাদের আননোন রেজিস্ট্যান্স ফর দ্য মিটার ব্রিজ। এবার দেখো, আমরা মিটার ব্রিজ দিয়ে আমরা আননোন রেজিস্ট্যান্স এর ভ্যালু ফাইন্ড করে নিলাম, আননোন রেজিস্ট্যান্স দিয়ে। তো বুঝতে পারলে এটা কোন কোন ফাংশনে ওয়ার্ক করছে, কোন প্রসেসে ওয়ার্ক করছে? হুইস্টন ব্রিজের প্রসেসে ওয়ার্ক করছে। কি ওয়ার্ক করে, কি ফাইন্ড করে? আননোন রেজিস্ট্যান্স এর ভ্যালু ফাইন্ড করে। আর কিভাবে ফাইন্ড করে? এই যে ফর্মুলা আমাদের, এস ইন্টু এল, এস ইন্টু এল বাই 100 মাইনাস এল। এসটা কি? এসটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স বক্স, যেটা ভ্যালু গিভেন থাকবে তোমাকে ওহমে। লেন্থ কত? এই এলটা কি? এলটা হচ্ছে তোমার এ থেকে যেটা নাল পয়েন্টের ডিস্টেন্স, নাল পয়েন্টটা বলে দেবে তোমাকে, ভ্যালু গিভেন থাকবে, নাল পয়েন্টটা বলে দেবে, আর সেই নাল পয়েন্টটা বলে দেবে এটা 100 মাইনাস এল। ঠিক আছে? অনেক সময় তোমাকে আননোন রেজিস্ট্যান্সটা বলে দেওয়া থাকে, এস বলে দেওয়া থাকে, নাল পয়েন্টটা বের করতে বলে, নাল পয়েন্টটা কত মিটার বা কত সেন্টিমিটার এভাবে ফাইন্ড করতে বলে, তখন আমাদের এল ফাইন্ড করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। পারবে? পারবে? চলো দেখা যাক। কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 একটা স্টোরি কোয়েশ্চেন ছিল, সেখান থেকে আমি এটাকে তোমাদের ডায়াগ্রাম বেসিসে, তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, ডায়াগ্রাম বেসিসে আমি তৈরি করে নিয়েছি। বলেছে এখানে একটা আননোন রেজিস্ট্যান্স আর রয়েছে, আননোন রেজিস্ট্যান্স আর রয়েছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে 2 আর 4 ওহম, এখানে রয়েছে 2 ওহম। ঠিক আছে? এটা 4 ওহম, এটা রয়েছে 2 ওহম। ওকে, এখানে তোমার ওয়্যারটা রয়েছে, এই যে ওয়্যারটা, ম্যাঙ্গানিনের যে ওয়্যারটা থাকে মিটার ব্রিজের, ম্যাঙ্গানিনের ওয়্যারটা। ঠিক আছে? আমরা ওই রকম মানে যে সেট আপটা বারবার ড্র করবো না, ওটা একবারই ড্র করেছি, বাকিগুলো সিম্পল সেট আপ ড্র করবো এরকম ভাবে। আর ধরে নাও এখানে একটা নিচেও দেওয়া হবে মিটার, যে পোটেনশিয়ালটা, মানে সেলটা নিচেও দেওয়া হয়। আমরা উপরে দিয়েছিলাম, আমরা উপরের দিকে দিয়েছিলাম,
নিচেও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই, এভাবে নিচেও দেওয়া যেতে পারে। ঠিক আছে, বলা আছে যে তুমি এখান থেকে যখন একটা গ্যালভানোমিটারকে কানেক্ট করেছো তখন এই পয়েন্টে ডি পয়েন্টে তুমি নাল পয়েন্ট পেয়েছো, এই ডি পয়েন্টে এটা সি পয়েন্ট পেয়েছো, এই নাল পয়েন্টের যে ডিস্টেন্সটা এটা বলা আছে 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার, এটা হচ্ছে 40 সেন্টিমিটার। আচ্ছা এক সেকেন্ড একটু দাঁড়াও। ঠিক আছে, সৌরভ কোথায় গেল? আচ্ছা, তাহলে এটা হচ্ছে 40 সেন্টিমিটার, আর এইটা থেকে এই অবধি হচ্ছে আমাদের কত সেন্টিমিটার হবে? এটা এটা আচ্ছা 40 সেন্টিমিটার হলো, ঠিক আছে, এটা 40 সেন্টিমিটার ফাইন করতে দেওয়া আছে। এটা হচ্ছে পুরোটা 100 সেন্টিমিটার, এটা হচ্ছে জিরোর দাগ, এটা স্যার হচ্ছে 100 সেন্টিমিটারের দাগ। দাঁড়াও, এটা হচ্ছে 100 সেন্টিমিটারের দাগ। তোমাকে আমাকে ফাইন করতে হবে আননোন রেজিস্ট্যান্স, আর এর ভ্যালুটা ফাইন করতে হবে। আননোন রেজিস্ট্যান্স ফাইন আর ফাইন করো, আরটা ফাইন করতে হবে। যে নাল পয়েন্ট আছে, এই নাল পয়েন্ট 0 থেকে 40 সেন্টিমিটার নাল পয়েন্ট পেয়েছি আমরা। তাহলে আমাদের কিভাবে ফাইন করব? ওই যে আর এর ভ্যালু, আর ফাইন করো, ফর্মুলাতে পুট করো এস ইন্টু এল বাই 100 মাইনাস এল, এস ইন্টু এল বাই 100 মাইনাস এল। এখানে কোয়েশ্চেন হচ্ছে এসটা কোনটা, তাই তো? এসটা বুঝতে পেরেছো কোনটা? কে বুঝতে পেরেছে এস? এস কোনটা কে বুঝতে পেরেছে? এস বুঝতে পারোনি কোনটা? স্যার কোনটা বলো? এখানে তো এসি দেওয়া নেই। এস দেওয়া নেই? এসটা কি বলো, এসটা কি? আর বলো এসটা কি? এস কি? এসটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স, লিখে দিয়েছিলাম। এস হচ্ছে রেজিস্ট্যান্স বক্স আর যার ভ্যালু গিভেন থাকে। এস হচ্ছে রেজিস্ট্যান্স বক্স, আর রেজিস্ট্যান্স বক্সের ভ্যালু আমাদের সবসময় কোশ্চেনে গিভেন থাকবে, সবসময় কোশ্চেনে গিভেন থাকবে, না হলে ফাইন করতে দেওয়া থাকবে, হ্যাঁ কোশ্চেনে গিভেন থাকবে। তাহলে এইটা তো, এইটাই তো আমাদের, এই যে এই রেজিস্ট্যান্স দুটো, এই কম্বিনেশন দুটো, এই দুটো কম্বিনেশন মিলিয়েই তো আমাদের এস, এই দুটো কম্বিনেশন মিলিয়েই তো আমাদের এস হচ্ছে এটা। এটা পুরোটা এস, এটা হচ্ছে ফাইন করতে হবে, নাল পয়েন্ট দেওয়া আছে, তার কি আর কি চাই তোমার? এই দুটো মিলিয়েই তো এস। এবার এই দুটোকে একটা কম্বিনেশন করো, এই দুটোর প্রথমে আর ইকুইভ্যালেন্ট বের করো, এই দুটোর আর ইকুইভ্যালেন্ট বের করো, তাহলে এস এর ভ্যালু পেয়ে যাবে তুমি। ওটা অত ওহম, সেটা হয়ে যাবে এস এর ভ্যালু। বুঝতে পেরেছো? হ্যাঁ করো। স্যার আর ইকুইভ্যালেন্ট তো 3/4। আর ইকুইভ্যালেন্ট কত বেরিয়েছে? 3/4। 3/4, রাইট, 3/4। এই দুটো মিলিয়ে 3/4, তার মানে আর ইকুইভ্যালেন্ট কত হবে? 4 × 2 আর বাই 6, তার মানে 3/4 বেরিয়ে যাচ্ছে না? আচ্ছা আর বাই, আচ্ছা সরি সরি, এটা আর বাই 12 নাও, 12 নাও, তাহলে একটা বেরোবে। আর বাই আর আর 12 নাও, এটাকে 12 ওহম করে নাও, এটাকে 12 ওহম করে নাও, আর 12 ওহম করে নাও।
হয়ে গেছে? কত বেরোলো ইকুইভ্যালেন্ট? আর 4 আর 12 হলে 7 সেটা ইকুইভ্যালেন্ট কত? 3 ইকুইভ্যালেন্ট হ্যাঁ 3 ওহম। শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না তোমার কথা। এটা 3 ওহম বেরোলো, তাহলে আর আমাকে ফাইন করে দাও আননোন রেজিস্ট্যান্সটা কত? কত বেরিয়ে গেল তো, এস এর ভ্যালু বেরোলো, আর আর কি চাই তোমাদের? কি ব্যাপার এখন বলছো না? আর এর ফর্মুলা কি? আর ইকুয়াল টু এস ইন্টু এল স্যার বাই আপনার 100 ভয়েস মাইনাস এল। কাটছিল। আমার ভয়েস কাটছে? আচ্ছা, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আসছে। আচ্ছা, কত অ্যান্সার কত হয়েছে বলো, সময় লাগছে কেন এত? এস তো বলে দিলে হ্যাঁ তোমাদের, এস এস হচ্ছে 3 ওহম, এস হচ্ছে 3 ওহম। এল কত? এল এর ভ্যালু কত? 40 40। তো বলেই দাও তো আছে, কি করো তোমরা? আর 100 মাইনাস 40 মানে 60। 0 কাটো, এটাকে দিয়ে 2 কাটো, 2, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 2 ওহম। আননোন রেজিস্ট্যান্স বেরিয়ে গেল, আর হচ্ছে 2 ওহম। কি কোয়েশ্চেন আছে এখানে আহামরি? এই তো এই টাইপের কোয়েশ্চেন হবে, যেখানে যে কটা তুমি নন রেজিস্ট্যান্স দেখবে সেটা হচ্ছে এস। যে কটা এটা এখানে যেটা থাকবে রেজিস্ট্যান্স, কোন একটা সাইডে যদি থাকে রেজিস্ট্যান্স, সেটাই হচ্ছে আমাদের এস রেজিস্ট্যান্স হবে। আর এটা আননোন রেজিস্ট্যান্স তো ফাইন্ড করতে হবে, আর একটা তোমাকে নাল পয়েন্টটা বলে দেওয়া থাকবে, নাল পয়েন্ট কত সেন্টিমিটার দূরে আছে সেটা বলে দেওয়া থাকবে। তো বেশিরভাগ সময় ম্যাক্সিমাম সময় লেফট সাইড থেকে বলে দেওয়া থাকে, ম্যাক্সিমাম সময় লেফট সাইড থেকে বলে দেওয়া থাকে, আর লেফট সাইড থেকেই তুমি নেবে। ঠিক আছে, এটা হচ্ছে 40 সেন্টিমিটার। ক্লিয়ার? তো আরেকটা দিচ্ছি, সেটা হোমওয়ার্ক থাকবে, ড্র করে নাও। কোয়েশ্চেন নাম্বার 2, এটা এইরকম ভাবে অনেক সময় এরকম ভাবে দিয়ে দেয় কোয়েশ্চেন গুলো। তিনটে প্যারালাল রেজিস্ট্যান্স রয়েছে, এটা হচ্ছে 6 ওহম, তারপরটা হচ্ছে 2 ওহম, আর তারপরটা হচ্ছে 3 ওহম। ঠিক আছে, 6 ওহম, 2 ওহম, 3 ওহম করে। এটা আমাদের তোমার ম্যাগনানিলের ওয়্যার, ম্যাঙ্গানিল না কি বলে ওটা, ম্যাঙ্গানিল। এটা হচ্ছে তোমার 4 ওহমের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 4 ওহমের রেজিস্ট্যান্স, আর এখানে আছে তোমার আর ওহমটা রয়েছে, আননোন রেজিস্ট্যান্সটা আর ওহম, এটা হচ্ছে আর আননোন রেজিস্ট্যান্স। এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার সেল, এটা হচ্ছে সেল, আর এইখানে হচ্ছে তোমার জকি গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন দিচ্ছে না যখন আমাদের জকিকে সেট করা আছে যে 25 সেন্টিমিটারে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো এটাও একটা মিটার ব্রিজ, বাট এরকম কম্বিনেশন দেওয়া থাকবে, যে কোনো ভাবে দেওয়া থাকতে পারে। দেখে আমাদের বুঝতে হবে যে এটা একটা মিটার ব্রিজ। এখানেও আমাদের সেম ফর্মুলা, আমাদের ফাইন্ড দ্য আননোন রেজিস্ট্যান্স আর, ফাইন্ড দ্য আননোন রেজিস্ট্যান্স আর এর ভ্যালু ফাইন্ড করবো আমরা। ঠিক আছে, এখানে এস কোনটা বলো তো, এস কোনটা কোনটা, এস বলো।
Six, two আর three। 6 2 আর 3 এটা হচ্ছে এস, এই Four. পুরোটা মিলিয়ে এস। আর এই যে আর 4 আর, এই আর 4 আর এই দুটো হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, এই দুটো হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, মানে এটাও আননোন রেজিস্ট্যান্স ছিল, বাট এটারও তোমার ভ্যালু গিভেন দেওয়া আছে, মানে এটা আননোন, এই দুটোই আননোন রেজিস্ট্যান্স ছিল, যে দুটো প্যারালালে ছিল, বাট একটা তোমার ভ্যালু গিভেন আছে, একটা ভ্যালু গিভেন নেই। তাহলে এই দুটোকে তুমি ইকুইভ্যালেন্ট বের করবে, এই দুটোর ইকুইভ্যালেন্ট বের করবে, তাহলে এটা হয়ে যাবে তোমার আননোন রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে এই তিনটের ইকুইভ্যালেন্ট বের করবে, এটা হয়ে যাবে এস এর ভ্যালু, এটা হয়ে যাবে এল এর ভ্যালু। ঠিক আছে, পেরে যাবে তোমরা, হয়ে যাবে? হ্যাঁ স্যার। মনে হয়। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো।